বাংলাদেশে সাপ্লিমেন্ট কোম্পানি যেগুলো আসছে তার 100% ফেক। একটা আইডিয়াল ডায়েট আমাদের কিরকম হওয়া উচিত? ধরেন কারো কোনো রোগ ব্যাধি নেই, তার জন্য আইডিয়াল ডায়েট যেমন ধরেন ইফ ইউ ওয়ান্ট বি সার্ভাইভিং হেলথি পারসন, ভেজিটেবল আপনার পেটে রাখতেই হবে। আপনি 1 বছর কোনো ফ্যাটি খাবার খাবেন না, কোনো প্রোটিন খাবেন না, কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি মনে করেন আগামী 1 মাস বা ইভেন 1 সপ্তাহ, নট ইভেন 3 দিন যে আমি কোনো ভেজিটেবল খাবো না, ফ্রুটস খাবো না, ইউ আর গোনা বি সিক। ফ্রুটসটা খাওয়া উচিত খাবারের আগে। আমরা ডেজার্ট হিসেবে ফ্রুটস খাই না, নো, ফ্রুটস শুড বি অ্যাপাটাইজার। এক্সপেন্সিভ তো অনেক ভাই, হেলদি থাকতে অনেক টাকা লাগে ভাই। 10 years পরে আপনার অনেকগুলো রোগ হবে। এই 10 বছরের সব রোগের জন্য আপনি কিন্তু 10টা মেডিসিন কেন, আর 20টা মেডিসিন লাগবে, তার দাম কিন্তু আরো বেশি। নট ইয়েট সার্জারি হবে এরপরে, ওষুধ তো একসময় কাজ করবে না, সার্জারি করতে হবে, অর্গান নষ্ট হয়ে যাবে। এখানে শেষ না, এরপর আপনার যদি ইমার্জেন্সি ডাক্তার বলে নো উই ট্রাইড, ইউ হ্যাভ টু গো টু সিঙ্গাপুর। এখন সিঙ্গাপুর যান, আপনার তো পুরা বাড়ি বিক্রি করে আপনার সিঙ্গাপুর যেতে হবে। আমি জীবনে তো 100 মানুষকে দেখেছি যারা জীবনে সব বিক্রি করে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড দৌড়াইছে। প্রত্যেকটা ওষুধ আমরা খাই, মনে রাখবেন, ওষুধ কিন্তু বেরোচ্ছে না, কোথাও থেকে যাচ্ছে কোথাও না কোথাও। মানে আমরা একটা খাবার খাই, কি নিউট্রিয়েন্ট গুলো আসে ফিসেস হয়ে, এটা ব্যাকডোর দিয়ে চলে যায়। ওষুধ কিন্তু ব্যাকডোর চেনে না, ওষুধ গিয়ে আপনার লিভারে গিয়ে জমা হবেই। আপনার আমি কষ্ট পাইলাম বা কোনো আমাকে হার্ট করলো বা আমি হার্ট করলাম বা আমার সাথে একটা মেন্টাল একটা গ্যাপ, লিভার সাথে সাথে ওই গ্রসটাকে হোল্ড করে রাখে লিভার। কি বলতেছেন? হ্যাঁ, লিভারকে বলা হয় ইমোশনাল অর্গান। কি বলেন ভাই, এটা তো আমি মাথা কাজ করতেছে না। ভাই, আপনি যদি আপনি কালকে তাকে ক্ষমা করে দেন, লিভার আবার ফ্লো হয়ে যাবে, লিভার No প্রপারলি way. পুষ্টিগুলো ফ্লো করতে শুরু করবে। লিভারের যে ইমোশনে আপনি ফিক্স করতে না পারেন, আপনার বডির হিলিংটা হবে না, কারণ লিভার তো বডির ম্যানেজারের মতো। আপনার লিভার যখন ফ্লো হচ্ছে না, ইমোশন ধরে রাখছে, আপনাকে এটা আনব্লক করতে হবে, দেন গিয়ে আপনার বডি তার হিলিং এর জন্য এনভায়রনমেন্টটা পাবে। এমন কিছু ম্যাজিক্যাল ওয়ে আছে কিনা যেটা করলে আমি অসুস্থ হব না কখনো? অফকোর্স দ্যাট ইউ ওয়ে। ডায়াবেটিস 100% নাকি রিভার্স করা যায়? একটা মানুষ বছরের পর বছর ডায়াবেটিস নিয়ে চলতেছেন, তার এতগুলো ওষুধ লাগে, ইনসুলিন লাগে, আপনি বলতেছেন যে এই মানুষটাও নাকি একদম 100% তার সুস্থ জীবনে ব্যাক করতে পারবে। হাউ ইজ দিস ইভেন পসিবল? অলরাইট, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু 2 সেন্স পডকাস্ট। আজকে আমাদের সাথে আছেন মজিবুল হক ভাই। ভাই, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে এমন কিছু ম্যাজিক্যাল ওয়ে আছে কিনা যেটা করলে মানে আমি অসুস্থ হব না কখনো? ইজ দেয়ার এনি ওয়ে? অফকোর্স দ্যাট ইউ ওয়ে, যেটা আমাদেরকে বলা হয়নি বা আমরা বুঝি নাই। ওকে, চিন্তা করুন, সিম্পল একটা ওয়ে করলে হয় এটা। সেটা হচ্ছে আমাদের রোগটা যে কোষে হয় অথবা একটা অর্গান সিস্টেম হয়, এই অর্গানের মধ্যে যদি আপনার ডিসফাংশনকে বন্ধ করতে পারি, যেটা আমরা রোগ বলছি, তাহলে আর হবে না। এই ডিসফাংশনটা বন্ধ করতে গিয়ে আপনার চিন্তা করতে হবে যে যে কোনো কোষ দিয়ে তৈরি হয় টিস্যু, টিস্যু দিয়ে তৈরি হয় অর্গান। যদি আপনার কোষের খাবারটা ঠিক মতো দেন, কোষটা হবে হেলদি, তাহলে কোষের রোগ থাকবে না। উল্টো যদি আপনার কোষকে খাবার থেকে বঞ্চিত করেন বা কম খাবার দেন বা রং খাবার দেন বা প্রসেস খাবার দেন, কোষ হবে অসুস্থ, এই রোগটা তৈরি হবে। তাহলে যেটা আমরা করছি রং, এটা রাইট করে ফেলি। আজকে তো চিন্তা করি যে আমার শরীরে ডেইলি 20 বিলিয়ন কোষ তৈরি হয়, এই কোষগুলোকে আমি এমন খাবার দিব, কোষগুলো হয়ে যাবে হেলদি, তা রোগ থাকবে না। আবার রোগ হলেও সমস্যা নেই, হলেও একই কাজ করতে হবে, যে যেহেতু প্রতিদিন 20 বিলিয়ন কোষ মরে যায়, আবার সেই পরিমাণ কোষ তৈরি হয়। আপনি কোষে কি খাবারটা দিচ্ছেন, সে অনুযায়ী কোষ তৈরি হবে হেলদি ওর আনহেলদি, ইটস আপ টু ইউ। তাহলে দেখেন, আপনি অসুস্থ হবেন না কি হবেন, ইটস অন ইউর হ্যান্ড। যে আমি আজকে থেকে ডিসিশন নিলাম যে আমি এমন কাজ করব না বা এমন খাবার দেব না যেটা আমার কোষকে ড্যামেজ করবে। ওকে, তো আপনি এটা বলছিলেন যে ঠিক আছে, এমন কি কাজ করতে হবে যে আর সুস্থ আর হবো না? হ্যাঁ, সিম্পল একটা কাজ, কোষকে হেলদি করতে হবে। ওকে, সেই জন্য যে কাজগুলো, সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে একটা কোষ কি দিয়ে তৈরি হয়, প্রোটিন, মিনারেল এবং ফ্যাট বা ফ্যাটি অ্যাসিড। এই যে ইনগ্রেডিয়েন্টটাকে আমি রাইট সোর্স থেকে দিব, একটা কাজ। এখন এই কোষটা সার্ভাইভ করার জন্য, আমাদের অর্গানগুলোকে সার্ভাইভ করানোর জন্য কিছু গ্ল্যান্ড কাজ করে, কিছু সিস্টেমেটিক এনভায়রনমেন্ট দরকার হয়। সেটা আমরা ব্যাহত করব না, আমরা স্ট্রেস দেব না শরীরকে, আমরা নির্ঘুম রাত কাটাবো না, আমরা মানসিক সোশ্যাল যদি স্টেবল থাকতে পারি, তাহলে কোষগুলো ভালো কাজ করতে পারবে। তাহলে সমাধান পেয়ে গেছেন। একটা হচ্ছে রাইট খাবার দিব। এখন আমরা এখানে গিয়ে ভুলটা করি, রাইট খাবার মনে করি যে আমার মানে মাংস, ভাত, দুধ, ডিম, কলা, এটা রাইট খাবার। কিন্তু সায়েন্স কিন্তু চেঞ্জ হয়েছে। আজকে মডার্ন রিসার্চ বলছে যে একটা কোষের যে আইডিয়াল খাবার, ওই যে আমি একটু আগে বলেছি, প্রোটিন, মিনারেল এবং ফ্যাট। এটা আমরা যদি জেনে মনে ফলমূল বেশি খেলে মনে বেশি ভালো হবে। নো, ইউ টু নো হোয়াটস অ্যাকচুয়ালি ইউর সেল নিড। আপনার খাবারে সালাদ, ভেজিটেবলস, ফ্রুটস দরকার আছে, ভেরি হেল্পফুল। আপনি
ভাত খাবেন যেটা রিয়েল ভাত যেটা আগে ছিল, মনে আছে রিয়েল ভাত অ্যাজ ইন ভাইয়া আমি রাতে যেটা খেয়ে আসছি, আমি বাসায় রাতে যেটা খাইছি ওইটাই তো রিয়েল ভাত। না, ওটা রিয়েল ভাত, কিন্তু ভাতটাকে মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছে পৃথিবীতে, প্রত্যেকটা খাবার আল্লাহ দিয়ে দিয়েছে যে তোমাকে পাঠালাম, এই তোমার সাস্টেনেন্স। আমরা করছি কি, আমরা এখানে এসে মাতব্বরি করছি, আমরা এখানে ইন্টারাপ্ট করেছি, চেঞ্জ করেছি। যখনই আমরা চেঞ্জ করেছি সেখানে রোগটা শুরু। আপনাকে আমি সহজ করে বলি, ইন্টারেস্টিং। যেমন যখন থেকে ফার্মে মুরগি বা গরু চাষ করা শুরু হয়েছে তখন থেকে কিন্তু আপনার অ্যাজমা অ্যালার্জিগুলো, ডায়াবেটিসগুলো, আপনার হার্ট ডিজিজগুলো আসছে। যখনই আমরা সরষের তেল থেকে বেরিয়ে এসে আপনার এই যে বাজারে যে আজকে এই প্রসেস তেলগুলো আছে, লুকস লাইক নাইস, কালার শাইনি, হ্যাঁ চকচক করে, দেখলেই তো ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে। ওই তেলগুলো তেল না, কিন্তু এগুলা কেমিক্যালি প্রোডাক্ট। এগুলা যখন তেলটাকে চেঞ্জ করছি, চিকেন, সেই চিকেনের স্মেল আমরা এখন আর পাই। জিজ্ঞেস করতে কি এটা কি চিকেন নাকি, জিজ্ঞেস করতে হয় এটা। এই যে আপনি যে বললেন চিকেনের স্মেলটা কি আমরা পাই, আমরা তো ছোটবেলা থেকে বড়ই হয়েছি তাহলে এসব খেয়ে। আমার কাছে তো চিকেনের তো স্মেল থাকার কথা না। মানে খেতে বসলে আমরা চিকেনের মানে বুঝি না চিকেন কিনা, কারণ চিকেন তো আজকে ফার্মে যে তৈরি হয় এটা তো পুরো হিউজ কেমিক্যাল খাবার দিয়ে, মানে যে ফিডটা দেওয়া হয় এটা ফিড, রিয়েল ফিড না, রিয়েল ফুড না, কিন্তু এটা কেমিক্যালি মেড, এটার মধ্যে হরমোন আছে, অ্যান্টিবায়োটিক আছে। এটা খেয়ে চিকেনটা বড় হয়েছে। তাহলে আমরা যে চিকেনটা খাচ্ছি চিকেন না, বরঞ্চ আমরা খেতে হবে রিয়েল চিকেন যেটা গ্রামে বা ন্যাচারালি বড় হয়। ওই চিকেনটা যখন মিসিং হয়েছে তখন রোগগুলো এসছে, তাহলে আমরা সেখানে ফিরে যেতে হবে। যদি দেখি যে আমরা যে শাকসবজি ফলমূল আমরা একটু মানে এটাকে বুঝতে হবে এটা আমাদের মেন পুষ্টির আধার। আমরা ভাবছি দুধ ডিম কলা আমাদের মেন পুষ্টির আধার। ওকে, না, মিনারেল হচ্ছে আমাদের প্রতি মুহূর্তে বডিকে সার্ভাইভ করাতে হয়। ধরুন আপনি যদি টানা আগামী 1 বছর কোনো ফ্যাটি খাবার খাবেন না, কোনো প্রোটিন খাবেন না, কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি মনে করেন আগামী 1 মাস বা ইভেন 1 সপ্তাহ, নট ইভেন 3 দিন যে আমি কোনো ভেজিটেবল খাবো না, ফ্রুটস খাবো না, ইউ আর গোনা বি সিক। আপনি টের পাচ্ছেন না, কিন্তু আপনি সিক হচ্ছেন, উইক হচ্ছেন, ব্রেন স্লো কাজ করছে। কারণ ওয়াটার সলিউবল যে নিউট্রিয়েন্টগুলো আছে এগুলো ভেজিটেবল থেকে আসে, ফ্রুটস থেকে আসে, এগুলো প্রতিদিন শরীর থেকে চলে যায় এক্সট্রাগুলা, কালকে থাকে না। মানে আমি একটু অডিয়েন্স, ওয়াটার সলিউবল মানে হচ্ছে যেগুলো পানিতে মিশে যায়, এইরকম যে মিনারেলগুলো আছে। শাকসবজির মধ্যে এমন কিছু ভিটামিন মিনারেল আছে যেগুলো আপনার প্রতিদিন শরীরের জন্য লাগে। কারণ আপনি যদি এতগুলো ভেজিটেবল খান, ওই এক্সেস মিনারেল বা ভিটামিন শরীর থেকে চলে যাবে। একটা যদি উদাহরণ দিতেন, যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, হ্যাঁ, ভিটামিন বি গুলো। জি, এই বি তো প্রায় 23টা আছে, সবগুলো ভিটামিন বি গুলো। এগুলো আপনি প্রতিদিন যদি না খান শরীরে আপনার ডেফিসিয়েন্ট দেখা দিবে। ওকে, এগুলো পানিতে মিশে যায়, তার মানে এটা আমাদের বডি থেকে বের হয়ে যায়। সো উই নিড রিফিল এভরিডে, বারবার রিফিল করতে হবে। কিন্তু আপনি যখন আমি আজকে থেকে আমি 1 বছর ডিম খাবো না, কোনো সমস্যা হবে না, কারণ ডিমের সাবস্টিটিউট আছে এবং ডিম থেকে যে ভিটামিনগুলো আমাদের শরীরে আসছে, ভিটামিন এ, ডি, ই, কে, ওকে, এগুলো কিন্তু আমার শরীরে স্টোর হতে পারে, দীর্ঘদিন রেখে দিবে আপনার জন্য, ঠিক আছে? কিন্তু ভিটামিন বি কিন্তু স্টোর হবে না। ভিটামিন বি আপনি আজকে খান নাই, কালকে আপনি ডেফিসিয়েন্ট। ওয়েট ভাই, মানে আপনার কথা শুনে মনে হচ্ছে কি, মানে ব্যাপারটা এরকম যে মানুষ এমন ভাবে তৈরি হয়েছে যে ওই প্রোটিনের সোর্সগুলোকে মাঝে মাঝে ধরতে পারবে, তারপরে খাবে, কিন্তু শাকসবজি সবসময় যেহেতু হয় নিয়মিত আমি খেতেই থাকবে। আপনাকে মানে ইফ ইউ ওয়ান্ট টু বি সার্ভাইভিং হেলথি পারসন, আপনাকে ভেজিটেবল আপনার পেটে রাখতেই হবে। এটা কালকেরটা আপনি আজকে খেয়ে ফেললে হবে না। বা হ্যাঁ, বুঝতে পারছেন, ডেলি আপনার লাগবে, কিন্তু আপনার ডেলি কিন্তু ডিম লাগবে না, ডেলি মাছ লাগবে না, ডেলি মাংস লাগবে না। ভাইয়া এইরকম আমাদের পাশে কত মানুষ আমরা দেখি, আমাদের অফিস বলি, পরিবার বলি, কত জায়গায় কত রকমের মানুষ দেখি, ভেজিটেবলের নাম শুনলে নাক চিটকাচ্ছে, কখনো সবজি খাচ্ছে না। তাহলে এই মানুষগুলো সুস্থ থাকে কিভাবে? একটা শশা কামড় দেয়, সুস্থ কই থাকলো? দেখেন আজকে মানে একটা মানুষ যখন বয়স 40 বা ইভেন 30 পার হওয়ার পরেই হাই ব্লাড প্রেশার, 40 পর ডায়াবেটিস, ইভেন ডায়াবেটিস 20 যে আছে, মানে ইন জেনারেল 30-40 হয় মানে ডায়াবেটিস। এটা কেমন কথা? তার শরীরে সুগার কাজ করছে না, এনার্জি কনভার্ট হচ্ছে না। চিন্তা করছেন কোথায় তার জীবন? যখনই সুগার শরীরে এক্সট্রা ফ্লো হচ্ছে তখন ব্রেন, তখন সেক্সুয়াল পাওয়ার, তারপরে বলেন যে হার্টের ডিজিজগুলো, কিডনি, একে একে বৃদ্ধ বয়সে এসে পার্কিনসন্স, অ্যালজাইমার। এটা তো আজকে কমন মানে ট্রেন্ড আজকে। এটা মানে আমি দেখেছি, ঢাকায় আসছি, কোনটা ফ্যামিলিতে আড্ডায় বা খেতে বসলে দেখি কি বা গেট টুগেদার দেখি বয়স মানে 5, 6, 7, 8 বছর, মনে হচ্ছে চেহারা মনে হচ্ছে বয়স হয়ে গেছে 20-30 বছর। আমি সত্যি বলছি অবাক হই যে এই যে মানে ল্যাক অফ নিউট্রিয়েন্টস, তারা যে
আজকে যে জেনারেশন গড়ে উঠছে, হ্যাঁ, Yes. এটা কিন্তু খুব স্ক্যারি আমাদের ফিউচারের জন্য। আজকে বাংলাদেশে পৃথিবী সারা ওয়ার্ল্ডে লিড করছে একটা সাম ওয়ে অর আদার। কিন্তু এই যে জেনারেশন যারা বড় হচ্ছে আজকেরা, এরা ফিউচারে কি করবে? না, আমাদেরকে আগে জায়গায় ফিরে যেতে হবে। হুম, ভেজিটেবল খাওয়া শিখাতে হবে, চিকেন ন্যাচারালটা লাগবে। হুম। আর আজকে গমটা কিন্তু মডিফাইড, জানেন তো? আমরা যে গম খাই বা আটা তৈরি খাবার খাই, গম কিন্তু অরিজিনালটা আর নাই। এটা ডক্টর নরম্যান বুলেগ প্রথম নোবেল প্রাইজ পায় 1979 সালে তার কাজের উপর, যে সে শস্যদানাকে অ্যাডভান্স করেছে প্রচুর। এখন যে গমটা যে স্বাদটা, এই স্বাদটা কিন্তু আগে ছিল না। ওকে, এটা খুবই ইয়ামি, হাই গ্লুটিন, ইটস এ ভেরি অ্যাডিকটিভ বর্তমানেরটা। বর্তমানে এটা। হ্যাঁ। এবং এই আটা ছাড়া কিন্তু মানে আপনি আটা রুটি খাবেন না, এটা সকালটা কি কারো যায়? অসম্ভব, একটা হলে খেতে হবে। না, এই তো। হ্যাঁ, আমি আজকে লেট করলাম কেন? হ্যাঁ, খেয়ে আসি। রুটি খেতে হয়েছে। হ্যাঁ, সকালে এসে তান্দুরি পুরি খাবেন, এটা তো মানে স্পেশালি আমাদের দেখি আমেরিকাতে পাকিস্তানিরা Okay. চিন্তা করতে, পাকিস্তানে তো সবাই হার্ট অ্যাটাক করে বয়সকালে। পাকিস্তানিদের আমি দেখি, পাকিস্তান যারা আছে নিয়ত হচ্ছে কিডনি ড্যামেজ হবে অথবা হার্ট অ্যাটাক স্ট্রোক করবে। আল্লাহ। তো আমি দেখি যে কেন খায়, তো পাকিস্তানি কি খায়? মাংস 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 মাংস, রুটি রুটি রুটি। দ্যাটস ক্রেজি। উই আর টোটালি আউট অফ ওয়াক, যে আমাদের শরীরে কি প্রয়োজন, আমরা কি খাচ্ছি। এবং এই সিচুয়েশনটা বেশিরভাগ মানুষই আজকে হচ্ছে, যার কারণে পৃথিবীর অর্ধেক অ্যাডাল্টরা ডায়াবেটিক। পৃথিবীতে সবচেয়ে বেশি মৃত্যুর হার কিন্তু হার্ট অ্যাটাক করে, স্ট্রোক, ক্যান্সার মৃত্যুর হার কিন্তু বাড়ছে আর বাড়ছে। অথচ পৃথিবীর সবচেয়ে ডিমান্ডেবল জব কি? কার্ডিওলজিস্ট জব, মানে পেশা। এবং কার্ডিওলজিস্টরা আজকে রোগের সামনে অসহায়, হার্ট অ্যাটাকের পরিমাণ বাড়তেছে আর বাড়তেছে। মানে মিসিংটা হচ্ছে আমাদের ডায়েটে, মূলেই। যে আমরা হার্ট নষ্ট করে ফেলতেছি, সেখানে আপনার কার্ডিওলজিস্ট কি করে ওষুধ দিয়ে কতক্ষণ দাম হবে? আমি শরীরে জিএমও খাবার খেয়ে ক্যান্সার বানাচ্ছি, বা প্রসেস খাবার মেটাবলিক হেলথ নষ্ট করে। কেমো আর কি করবে? কেমো তো কিছুক্ষণ সাপ্রেস করে রাখবে, তাই না? আপনি দেখেন যে আজকে লিভার যখন নষ্ট, সিরোসিস হয়ে যায়, সেখানে আপনি কতদিন লিভারকে ভালো রাখবেন, তাই না? শেষ, সিরোসিস মানে লিভার সেলগুলো ফাইব্রয়েড হয়ে গেছে, শেষ সেখানে। তো এই যে আমরা ভয়াবহতা, খাবার হচ্ছে আমাদের মূল, আমরা সেখানে হাত দিতে হবে। আইডিয়ালি ভাইয়া আমাদের ডায়েটে, আমাদের ডায়েট, একটা আইডিয়াল ডায়েট আমাদের কিরকম হওয়া উচিত? যে কত পার্সেন্টেজ ভেজিটেবল অ্যান্ড হোয়াট নট, মানে যদি একটু বলতেন আইডিয়াল ডায়েটটা কি? এখন আইডিয়াল ডায়েট ডিপেন্ড করে, এর কি আপনি হেলদি মানুষ, ইয়াং আচ্ছা। মানুষ, একটা অ্যাডাল্ট, নাকি সে সাম কাইন্ড অফ আচ্ছা। ডিজিজ আছে। ওকে ওকে, আমি এখন এভারেজ একজন যদি হিসাব করি, ধরেন তার কারো কোনো রোগ ব্যাধি নাই, জি, তার জন্য আইডিয়াল ডায়েটের মধ্যে ধরেন মানে অ্যাটলিস্ট 1/3 রাখা উচিত ভেজিটেবল, ওকে, বাকি 1/3 হতে পারে মানে কার্বোহাইড্রেট, সেটা ভাত। কিন্তু এই ভাত না, এখন যে ভাত খাচ্ছি এটা কিন্তু ভাত না। Real এখন যে ভাত খাচ্ছি সেটা ভাত না। ভাত না, আসলে এটা তো ভাতের সুগার পার্টটা আছে শুধু, এন্ডোস্পার্ম বলে, ভিতরে সুগার পার্টটা আছে। বাকি যে কটা লেয়ার ছিল, ভিটামিন বি, অ্যান্টিঅক্সিডেন্ট, তারপরে এগুলো কি সব চলে যায় যখন মেশিনে চুরানো হয়। তো আমি ঢাকার অফিসে, তো অনেকে বলে আমি কি চালের দোকান দিছি কেন? আমি চালের দোকান, আমি মেডিকেলে ডক্টরেট, পোস্ট ডক্টরেট করে আসছি। হ্যাঁ, এই যে আমার জায়গায় আমেরিকা থেকে দেশে এসে পা ফেলানো খুব কঠিন। কিন্তু আজকে যে ভয়াবহতা, এখানে যে আপনি চাল বিক্রি না করেন, আপনি অনেক সুস্থ হতে পারবেন না। কারণ এই চালটা যখন এন্ডোস্পার্ম রাখা হয়েছে, শুধুমাত্র সুগার পাটা রাখা হয়েছে, শরীরে খাবে, হয়তো টের পায় না। কেউ কদিন পরে ঠিকই বলে কি ভুঁড়ি বেড়ে গেছে, কদিন ঠিকই বলবে কি ব্লাড প্রেশার তো হাই, ব্লাড প্রেশার হাই, ফ্যাটি লিভার। এক্স্যাক্টলি। তো আইডিয়াল ডায়েটের ক্ষেত্রে যেটা বলছিলেন সেটা হচ্ছে আপনাকে সালাদ, ভেজিটেবল 1/3, আর 1/3 কার্বোহাইড্রেট, সেটা রিয়েল রাইস, আর হয়তো ডেকি চারা চাল না হলে এখন আছে কিনোয়া, বাকহুইট, ম্যালেট, এগুলো আছে, যেটা কাউন চাল বলে, কাউন চাল। হ্যাঁ, কাউনের চাল। powerful. আমাদের ওটা তো Very পিঠা high- বানায় অথবা খিচুড়ি হয়। হাই নিউট্রিশাস, কিন্তু হ্যাঁ, প্রচুর প্রোটিন আছে, কিন্তু হুম, আরো ফাইবার আছে, গ্রেইন হুম। আছে, পাওয়ারফুল কিন্তু। yes. তাহলে বাকি 1/3 হতে পারে প্রোটিন এন্ড ফ্যাট, সেটা মাছ, মাংস, ডিম হতে পারে। তো এই আর কি। আর ফ্রুটসটা খাওয়া উচিত খাবারের আগে। আমরা ডেজার্ট হিসেবে ফ্রুটস খাই না, নো, ফ্রুটস শুড বি অ্যাপাটাইজার, দ্যাট ইজ গোনা হেল্প ইউ metabolize excessive sugar from the fruits. Secondly, fruits have a lot of enzyme that will support your digestion, you see. তাই না? So fruit should be your appetizer. আর আমরা কি করি, কোথাও গেলে appetizer কি দিবে বলেন তো? চমচা কি হ্যাঁ, পাকুড়া, আমরা একটু অন্থন খাবো না first এ? অন্থন, এক্স্যাক্টলি অন্থন। হুম। That's you just right away you stopping your metabolic system when you having অন্থন or something like that. ভাই, প্রবলেম হচ্ছে আপনার সাথে কথা বললে মনে হচ্ছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। এই যে এখন একটু বা- না, আমি আপনার দ্বিমত পোষণ করলাম, সরি। হ্যাঁ, আমি
এক ডিনারে বসছি ঢাকার প্রথম দিন এসেই, হুম। আমরা ফ্যামিলি সবাই খেতে বসছি, ফ্যামিলি একটা আত্মীয় স্বজন আসছে, ফ্যামিলি সবাই বসে নাই। তো আমার এই পাশে আমার এক আঙ্কেল আন্টি আর আঙ্কেলের ছেলে মানে আমার কাজিন, তো দেখলাম 3 জনে যা খাবার খেয়েছে তার থেকে আমি বেশি খাবার খেয়েছি, এবং আমি একমাত্র সুস্থ মানুষ, তারা 2 জনেই মেডিসিনের উপরে বেঁচে আছে। আসলে আসলে বেঁচে আছে মেডিসিনের উপরে, কারণ কি আজকে মেডিসিন বন্ধ করে রাখলে তারা মারা যেতে হবে, কমা যেতে হবে। আর যে ছেলেটা ইয়াং 23-24 ইয়ার্স ওল্ড, মাত্র কলেজ শেষ করলো, সে বলে কি তার খাবার হজম হয় না, খাবার খেতে পারে না, গিলতে পারে না, ক্ষুধা নাই, মানে একদম ম্যাচড আপ আর কি। মানে একটা ছেলে 22-23 বছর মাত্র কলেজ মানে তো এখানে বাংলাদেশের কলেজকে বলা হয় গ্র্যাজুয়েশন নাকি ব্যাচেলর, মাত্র ব্যাচেলর শেষ করা, সে জীবন মাত্র শুরু করবে, এখন সে খেতে পারে না, ঘুমাতে পারে না, চুল সব পড়ে গেছে, মানে বুঝতে পারছেন কিভাবে ধ্বংস করে ফেলছে নিজেকে। সুতায় না ইয়াং বাচ্চা বলা পায় না, খেতে পারে না, বমিভাব। আমার একটা ফ্রেন্ড, তার মেয়ে সরক্ষণ বমিভাব, কোনো খাবার গিলতে পারে না, বাপ মা টেনশনে সে খাওয়া নেই। আরে আমরা তো শেষ করে দিচ্ছি, এই বাচ্চাকে জন্মের পরে সুগার দিয়ে ওয়েলকাম করছি, খাওয়া শিখেছি বিস্কিট এবং কি জুস, জুস তো না, এটা তো সুগারি ওয়াটার, কালার সুগার ওয়াটার। তো এই যে আমরা আমাদেরকে একদম শেষ করে ফেলছি ভাইয়া। আপনি আমাকে একটু হেল্প করেন, আমরা দুজনই ছোট ছোট বাচ্চার আমরা প্যারেন্টস আলাদা, সো বাচ্চাকে তাহলে আমরা কি কি খাবার খাইয়ে বড় করব যেন ওর ওই যে 20 বছর 23 বছর বা 30 বছরে এসে ও আমাদের বাবা মার দিকে আবার আঙ্গুল তুলে বলবে না আমাকে ছোটবেলায় কেন এগুলো খাওয়াইছো, আজকে তাই আমার ইমিউন সিস্টেম খারাপ। অর্থাৎ ছোট বাচ্চাদের এখন আমরা কিভাবে খাবার খাওয়াবো, কোন কোন খাবারগুলো খাওয়াবো যেন ওরা সুস্থ হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমার একটা ইন্টারভিউ আছে ডক্টর নিকোলের সাথে, দেখবেন একটা লম্বা ইন্টারভিউ আমেরিকাতে, আমি একদম পুরো তুলে ধরেছি সায়েন্স সহ ডিটেলস রিসার্চগুলো। ছোট বাচ্চাদেরকে কেন আমাদের আলাদা করছি? তা তো একই কোষ দিয়ে তৈরি শরীরটা, তা তো একই লিভার আছে, তা তো ইন্টেস্টাইন আছে, তা তো একই মেটাবলিক বলেন অর্গানগুলো তো একই। ছোট বাচ্চা বা ইয়াং ফোকস প্রোগ্রামে আসছে, তাকে বলা হচ্ছে না তার জন্য খাবার এটা কি, এটা আছে যে আপনার চিকেন ফ্রাই, অথবা আছে হলো আপনার চিকেন টেন্ডার, অথবা কি থাকে যেন মানে সামথিং লাইক পাস্তা। হোয়াট, মানে তাকে আমরা একদম বাই নেম, মানে যাকে আমার বেশি টেক কেয়ার করার কথা, যে আমার ফিউচার, যে আমার সবচেয়ে লাভিং, মানে আমার সবচেয়ে কাছের জিনিসটা, তাকে বলছি না খাবার দাবার বা তুমি শাস্তি পাবা। তোমার কি তোমার শাস্তি হচ্ছে কি, খালি পাস্তা রাইস, জাঙ্ক ফুড খাবা, পাস্তা রাইস আর চিকেন খাবে। হোয়াট ইজ দিস? তার যে প্রতিদিন উঠতি বয়সে তার বেশি সেল রিজেনারেশন হচ্ছে, এই প্রতিটা কোষের যে খাবার সেটা কিন্তু রাইস এবং চিকেন এবং না, কাজ হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট প্রতিদিন তার লাগবে, আদারওয়াইজ প্রতিদিন সে ডেফিসিয়েন্ট হবে। আদারওয়াইজ মাইক্রোনিউট্রিয়েন্ট কোথা থেকে আসবে? ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। প্রতিটা কোষ তৈরি শুরু করে প্রোটিন, তাই তাকে প্রোটিন খেতে হবে। প্রোটিন ভেজিটেবল থাকে, তাকে এক্সট্রা ডাল, একটা গুড চিকেন। এখন তো চিকেন মানে ফার্মের চিকেন, আমার বাচ্চারা চিকেন নরমটা ছাড়া খায় না। আচ্ছা, তাকে শিখেছে কে বলেন না? তাকে নরমটা চেনাইছে কে? আমরা তো পোল্ট্রি তৈরি করছি। একটু গো ব্যাক টু দ্য নেচার। তাহলে চিকেন, মাছ, মাংস, ডিম সবই খেতে পারে ন্যাচারালটা, তার ভেজিটেবল ফ্রুটস খেতে পারে। আমি আমার বাচ্চাদেরকে যেটা করেছি, বাসায় ক্ষুধা নাই, ওকে তাহলে অল্প খাবে, ক্ষুধা নাই, না আজকে শুধুমাত্র চিকেনটা খাবে, বলে না। প্রথম শর্ত হচ্ছে খেতে বসলে তার বোল অফ সালাদ শেষ করতে হবে, এরপর খাওয়া না হোক কোনো ব্যাপার না। হয়তো ভাবছেন কি যে আমি কি তাকে নিউট্রিয়েন্ট ডিপ্রাইভ করলাম? না, একটা বোল অফ সালাদের মধ্যে প্রোটিন আছে, কারণ প্রতিটা লিভিং থিং প্রোটিন থাকে। ভাই একটু যদি বলতেন আপনার বোল অফ সালাদে কি কি থাকে? আপনার স্পিনাচ মানে পালং শাক, এখানে আছে হলো আপনার ব্রকলি, এখানে আছে তো আপনার কলিফ্লাওয়ার, এখানে আছে হলো যে স্যালারি স্টিক, এখানে আছে কিছু বিন থাকে, এখানে আছে হলো আপনার শসা, টমেটো থাকেই। তাহলে অল রেইনবো কালার ভেজিটেবলগুলো একটা বলে থাকলো, এটাতে বলছি কিন্তু সে সব পেয়ে গেছে। আমরা তো ভাবি যে ভেজিটেবল খাইছে তো প্রোটিন কোথায়? সিরিয়াসলি, কোনো লিভিং থিংস, একটা সেল, সেটা মানুষের কোষ হোক, একটা পালং শাকের কোষ হোক, আর সেটা একটা গরুর কোষ হোক, অথবা একটা শশার কোষ হোক, প্রোটিন দিয়ে তো কোষ তৈরি হয়। আমরা ভুলে গেছি যে প্রোটিন তো ওখানে না, আমি প্রোটিন সোর্স কোথায়, একটু চিকেন দাও আমারে। হ্যাঁ, তো এই ভুলটা আমরা ভুল করছি যে একটা চিকেনের মধ্যে অ্যারাউন্ড 24-26% প্রোটিন, আপনার ব্রকলিতে 40% প্রোটিন। ইটস নট ফিলিং যে আমরা অত ফুল ফিল করি না, বিকজ ক্যালোরি কম, ক্যালোরি তো বেশি আসে ফ্যাট থেকে, ক্যালোরি তো ভেজিটেবলের মধ্যে কম থাকে। তো এই মিস্টেকের কারণে ভাবি যে
মানে আমি ফুল ফিল করি না যে জি। পেট তো ভরে নাই, সেটা ভিন্ন কথা। যেন হোয়াট ইউর বডি নিড। ওকে, পেট ভরানো আপনি ভাত খান, রিয়েল রাইস খেতে হবে, আপনি মাংস, দুধ, ডিম খান, যেখানে প্রচুর ফ্যাট তো মাল্টিপল টাইম মোর ক্যালোরি দেবে আপনাকে। তিনি যেটা বলছিলাম, তো বাচ্চাদের ক্ষেত্রে হ্যাঁ। একই চিন্তা করতে হবে, তার নিউট্রিয়েন্ট দরকার। তাহলে ভেজিটেবল খাবার তাকে ফার্স্ট, এবং প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা প্যারেন্টসকে এটা রুলস করে ফেলা উচিত যে আমাদের সন্তানরা যদি সুস্থ থাকতে হয় তাকে ভেজিটেবলটা তাদের কম্পালসারি করে ফেলতে হবে। তারপরে কি, তারপর রাইস খাবে, যেটা ঢেকি চারা চাল, কিনোয়া, মেলেট, বাকহুইট, রিয়েল কি কি রাইস আছে? কিনোয়া, মেলেট, বাকহুইট। এটা বাংলাতে এটা কিনোয়া তো কত না, rice? এগুলো বাংলা এরকমই, কিনোয়া এগুলো। আচ্ছা ও বাংলা উচ্চারণ করে কুইনোয়া বলে আর কি, কুইনোয়া। আচ্ছা আচ্ছা। বাকহুইটকে বাকহুইট বলে, আর মেলেটকে বলা হয় ওই যে আমরা যেটা বলি ভাই যেটা বললেন নামটা কি যেন, কাউন চাল। হ্যাঁ, কাউন চাল বলে। আচ্ছা আচ্ছা। দরকারটা কি ভাই, আপনি যদি চালটাকে ঢেকে চাল নিয়ে আসেন তাহলে তো আপনার চাল হয়ে গেল। কিন্তু গুড থিং হচ্ছে আজকে, এখন থেকে গত ছিল না, আমি ঢাকায় দেখছি এসে এবার প্রচুর ঢেকি চারা চাল বাজারে চলে আসছে। এক্সপেন্সিভ তো অনেক, হ্যাঁ না ভাই হেলদি থাকতে অনেক টাকা লাগে। হ্যাঁ, অনেকে এটা এটা একটা সুস্থ জিনিস। থাকতে হলে প্রচুর টাকা লাগে। প্রচুর টাকা লাগে। কিন্তু আপনি দেখেন, আপনি যদি টাকা, ঠিক আছে, কত টাকা লাগবে আপনি বলেন তো, কত টাকা লাগে? নর্মালি যদি আমি ধরে নিচ্ছি, নাজির শাল যদি কিনতে হয় 75 টাকা, হ্যাঁ, ঠিক আছে, মিনিকেট যদি কিনতে হয় 80-85 টাকা। ঠিক আছে। এখন যদি আমি ওই যে লাল রঙের, কালো রঙের চাল কিনতে চাই 100-র উপরে চলে যায় আমার। ডাবল টাকা নাকি প্রায়? হ্যাঁ, মানে কি এক অবস্থা। আচ্ছা ধরেন আপনি সারা জীবনে চালটা খেলেন, ধরেন আপনার কত টাকা চাল বেশি, আপনি 10 বছরে যে ধরেন আপনার 10,000 টাকা বেশি খরচ গেল চালের জন্য, বা এরকম আরো বেশি আরো হলো বেশি বা কম গেল। বেশি, হ্যাঁ। কিন্তু আপনি জীবন শেষে, আপনি যখন জীবন শেষ করবেন, অনেকগুলো রোগ নিয়ে শেষ করবেন না জীবনটাকে। 10 ইয়ার্স পরে আপনার অনেকগুলো রোগ হবে। এই 10 বছরের সব রোগের জন্য আপনি কিন্তু 10টা মেডিসিন কেন, আরো 20টা মেডিসিন লাগবে, তার দাম কিন্তু আরো বেশি। নট ইয়েট সার্জারি হবে এরপরে। সার্জারি মানে ওষুধ তো একসময় কাজ করবে না, সার্জারি করতে হবে, অর্গান নষ্ট হয়ে যাবে। এখানে শেষ না, এরপর আপনার যদি ইমার্জেন্সি ডাক্তার বলে, নো উই ট্রাইড, ইউ হ্যাভ টু গো টু সিঙ্গাপুর। এখন সিঙ্গাপুর যান, আপনার তো পুরা বাড়ি বিক্রি করে আপনার সিঙ্গাপুর যেতে হবে। আমি জীবনে তো 100 মানুষকে দেখেছি যারা জীবনে সব বিক্রি করে সিঙ্গাপুর, মালয়েশিয়া কি থাইল্যান্ড দৌড়াইছে। তো কি বাঁচাতে পারছে ভাই? আপনার যে অর্গান শেষ করে ফেলেন রং খাবার দিয়ে, আপনি তো নিজেকে বাঁচাতে পারবেন না। এখানে ওষুধ এখানে আপনাকে অর্গান তো ফিরে দিবে না, ওষুধ অর্গান ফিরে দিবে? আপনি তো নিজেই অর্গানের যে নিউট্রিয়েন্টটা, যেতে অর্গান তৈরি হচ্ছে, আপনি কনস্ট্যান্টলি হ্যামারিং করছেন রং খাবার দিয়ে, এই অর্গান তো আপনার রং অর্গান। এরপর দিচ্ছেন ওষুধ। প্রত্যেকটা ওষুধ আমরা খাই, মনে রাখবেন, ওষুধ কিন্তু বেরোচ্ছে না, কোথাও থেকে যাচ্ছে কোথাও। মানে আমরা একটা খাবার খাই, কি নিউট্রিয়েন্ট গুলো আসে ফিসেস হয়ে, এটা ব্যাকডোর দিয়ে চলে যায়। হ্যাঁ, ওষুধ কিন্তু ব্যাকডোর চেনে না, ওষুধ গিয়ে আপনার লিভারে গিয়ে জমা হবেই। ওকে। সব মানে যে কোনো মেডিসিন, আচ্ছা, ওষুধে তো ফাইবার নাই। ফাইবার নাই, এটা হজম করতে পারবে না বডি। সে এটা নিচে দিকে যাবে কিভাবে? সে তো চিনে না, সে তো ওকে, তাহলে ভাই লিভারে যাচ্ছে, দেন সব ওষুধ লিভারে জমা হবে, আর ইন্টেস্টাইনে জমা হবে। ইন্টেস্টাইনের মধ্যে আমাদের লেয়ার তৈরি হয়, জি জি। লেয়ারের মধ্যে একটা ঘরবাড়ি তৈরি করে আর কি, বিভিন্ন ব্যাকটেরিয়া বলে, বায়োফিল্ম বলে, ওখানে গিয়ে এই ওষুধগুলো জমা হতে পারে। আর লিভারের কাজই হচ্ছে আমাদের শরীরে যত মিস্টেক, যত ডিসফাংশন আছে, এগুলোকে সাপোর্ট দেয়া। যেমন আমরা ধরেন আপনি একটা চিকেন ফ্রাই খেয়ে ফেললেন, জি। এই চিকেন ফ্রাই খাওয়ার পিছনে তেলটা দিচ্ছে, তো ডেঞ্জারাস তেল তো না, এটা তেল মনে করছি আমরা। আমরা তো গাড়িতে ভাঙা সরিষা তেল বা রিয়েল অলিভ অয়েল ইউজ করছি না, কেমিক্যাল একটা তেল মনে করছি। এই তেলটা প্লাস চিকেনের যে বানানো হয়েছে অ্যান্টিবায়োটিক স্টেরয়েড দিয়ে, সেই অ্যান্টিবায়োটিক গুলো কি ভাবছেন কি না, এগুলা যেটুকু ক্যালোরি বা পুষ্টি নিল, বাকি কিন্তু লিভারে জমা হয়ে যাবে। জমা হওয়ার পরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সো মার্সিফুল, আমরা আমাদের ক্ষতি করছি। যেমন আমরা কিন্তু মারা যাচ্ছি না, যেমন আমাদের নামাজ না পড়ি, লগে জাহান্নামে চলে গেছি না। আল্লাহ বলছে কি, ইউ হ্যাভ টাইম, রিপেন্ট রাইট অ্যাওয়ে। রাসূল বলছে না, মুত্তাকি সেই না যে শুধু ভালো কাজ করে, মুত্তাকি সেই যে ভুল করে এবং রিপেন্ট করে এবং আল্লাহর পানা চায়। তো শরীরটাও কিন্তু তাই, যে আমরা ভুল করছি, লিভার করে কি টক্সিনগুলো জমা রাখে। এন্ড টক্সিন জমা রাখতে গিয়ে একটা সমস্যা পড়ে। টক্সিন জমা রাখবে কিভাবে? এখানে টক্সিন থাকবে, এখানে থাকবে না। তো বডি তো খুব স্মার্ট, বডি করে কি বিভিন্ন ক্যালোরিগুলোকে স্লো মেটাবলাইজ করে, আপনি একটা খাবার খেয়েছেন, ক্যালোরি আছে না, ওই ক্যালোরিটাকে ফ্যাট আকারে কনভার্ট করে ফেলে, কনভার্ট করে ফ্যাটের মধ্যে ওই টক্সিন জমা রাখে। হ্যাঁ, এই জন্য ফ্যাটি লিভারটা হয়। আপনি রং খাবার খেয়েছেন, আপনি ফ্যাট খান না, রং খাবার খেয়েছেন, কিন্তু শরীরকে এটাকে ধরে রাখতে হলে লিভারে টক্সিন লাগবে। সরি, শরীরকে টক্সিন ধরে রাখতে হলে আপনাকে ফ্যাট লাগবে। মানে আপনি বলতেছেন ভাইয়া যে আমাদের লিভারটা
হচ্ছে শরীর থেকে যেহেতু ওই টক্সিনটা বের হয়ে যাচ্ছে না, সো ও টক্সিন ধরে রাখার কাজ করে। কেন লিভার যদি ধরে না রেখে বের করার কোনো ব্যবস্থা করতে পারে না? মানে না লিভার তো লিভার কাজ কি? লিভার কাজ হলো আমাদের লিভার কাজ ওটা, লিভার তো করে। লিভার যেটা করে টক্সিনগুলো জমা রেখে পুষ্টিগুলোকে শরীরে ছেড়ে দিবে, পুষ্টিগুলোকে শরীরে ছড়াবে। লিভার যদি টক্সিন ছেড়ে দেয় তাহলে মারা যাবো আমরা বাঁচতে পারবো না। তো লিভার কাজ হচ্ছে আমাকে সেভ করা, সেভ করতে ফ্যাট দিয়ে সেভ করতে হয়, ফ্যাটের মধ্যে এটা এনগাল্প করতে হয় টক্সিনগুলোকে। সেই জন্য আমরা বেঁচে আছি, আমরা ভুল করছি, আমরা এখনো সুযোগ দিচ্ছে যে ডিটক্স করো, ক্লিনস করো। তাহলে ভাই আপনি যেটা বললেন যে এই যে একটা লিভার পুরো তার শরীরের উপরে ফ্যাটের লেয়ার জমে গেছে, কারণ সে টক্সিন টানতে 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 নিজেই এরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে তো মানে মৃত্যু ছাড়া কোনো উপায় নেই, কারণ নাকি এই লিভারটা আবার ঠিক করা আবার ঠিক করা সম্ভব কিভাবে? হ্যাঁ, লিভার ঠিক করার উপায়টা হচ্ছে যে যেটা আপনি টক্সিন যেগুলো এসছে এগুলো দেওয়া বন্ধ করতে হবে আপনাকে। আপনি ঘরটা ক্লিন করবো, কনস্টলি ময়লা ফেলেন, ক্লিন করা যাবে না? স্টপ দ্য অল দ্য ওকে বন্ধ করলাম, দেন আই ক্যান ক্লিন। এরপরে আপনার কাজ হচ্ছে যে ফ্যাট গুলাকে আপনাকে বার্ন করতে হবে, এক্সট্রা ফ্যাট গুলো যেটা প্রথম লিভার ধরে রাখে গ্লাইকোজেন থেকে পরে টিজি ট্রান্সফার করে, অথবা মানে ফ্যাট আকার জমা রাখে। তো আমরা যদি ফাস্টিং করি, লম্বা সময় ফাস্টিং করি, শরীর বলবে কি আমি চলবো কিভাবে, বডি আপনাকে ইন্ডিকেট করবে যে এখানে ফ্যাট জমা আছে, এগুলো আগে খাও। লিভার ফ্যাটটা শরীর আগে খেয়ে ফেলে, ইউজ করে ফেলে। ওকে ওকে ওকে, লিভার ফ্যাট আগে ইউজ করে ফেলবে। তা লিভারের ফ্যাটটা আগে ইউজ করে ফেলে আপনি ওই ফ্যাটগুলো আস্তে আস্তে যখন ফ্যাট চলে যাচ্ছে, ফ্যাটের মধ্যে থেকে টক্সিনটা চলে যাচ্ছে। কিন্তু আচ্ছা ওইটা কিভাবে বের হয়ে যায় তখন ভাইয়া? এটা বডি ইউজ করে, ধরুন বডিতেও প্রতি মুহূর্তে আমরা যে এনার্জি প্রয়োজন না, আপনি ফাস্টিং আছেন, খাওয়া তো দেন নাই, তাহলে আপনার এনার্জি কোথেকে আসবে? ওই ফ্যাট কনভার্ট এজ এটিপি মানে এনার্জি। হ্যাঁ, তো ফ্যাটটা এটিপিতে কনভার্ট হতে পারে, কনভার্ট হয়ে আমি এনার্জি পেয়ে যাচ্ছি, ফ্যাটটা ভেঙে যাচ্ছে, টক্সিনে চলে যাচ্ছে। আর আরেকটা কাজ হচ্ছে কিছু মানে লাইফ স্টাইল কিছু কাজ আছে, যেমন আপনি যদি যেমন সিম্পল ড্যান্ডেলিয়ান বলেন, কিছু না, লেবু সহজ করে বলি, আপনি লেবু খান, লেবু তো হচ্ছে অ্যাসিডিক, ওই অ্যাসিডিকটা সহজেই এটাকে ক্লিন করতে পারে, পিএইচটাকে আপনার পিএইচ কমায় নিয়ে আসতে পারে। পিএইচ কমায় নিয়ে আসতে পারলেই অ্যাসিডিক সহজে এটা লিভারটা ক্লিন করে ফেলতে হবে। যেমন সকাল থেকে লেবু খান, একটা লেবু খান, তারপরে আরও কিছু কাজ আছে, যেমন এক্সারসাইজ করা। এক্সারসাইজগুলো শরীরে লিভারটা শরীরের যে রিদমটা অ্যাক্টিভেট হয়, হরমোনগুলো ব্যালেন্স হয় আপনার। ধরেন সহজে আমার কাছে সিস্টেম আছে, ডক্টর অসুবিন নোবেল প্রাইজ পেয়েছিল 2014 সালে। উনি দেখিয়েছে যখন আমরা ফাস্টিং করি, এক্সারসাইজ করি, ম্যাক্রোফেজের মাধ্যমে বডি তার টক্সিনকে মানে নিজে খেয়ে ফেলতে পারে। ইউসি, তাহলে নিজেই টক্সিন নিজে খেয়ে ফেলে। এই যে একটু আগে বলছিলেন যে টক্সিনটা শরীরে যেন না মিশে, এই কারণে ফ্যাটের মধ্যে জমা হচ্ছে, কিন্তু দেয়ার ইজ আ ওয়ে টু কিল দোজ টক্সিন, ইট আপ দ্য টক্সিন টু। কিরকম কি হচ্ছে? আমাদের একটা কোষ আছে নাম হলো ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ একটা ইমিউন কোষ। ওকে, যখন বডি কোনো দেখবে যে দে আর ওয়ে টু গেট এ টাইম টু ফিক্স, ঠিক করতে হবে। হ্যাঁ, ঠিক করতে হবে। যখনই আমরা খাওয়া টাওয়া দিচ্ছি না, ম্যাক্রোফেজ অ্যাক্টিভ হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে গিয়ে লিভার থেকে সমস্ত টক্সিনগুলো খেয়ে ফেলে। লিভার না, সব জায়গায় আমাদের লিম্ফোসাইটস থেকে বা যেখানে টক্সিন আছে সে খেয়ে ফেলে। এই জন্য আমাদেরকে উল্টা বলা হয়েছিল, ভাই বিপদ তো এখানে, যে ঘুম থেকে উঠে প্রথম ব্রেকফাস্টটা খাবেন আর বারবার খাবেন, রাজার মতো খাবো। হ্যাঁ, না বারবার খাবেন না, খাবার খাবেন, ফাস্টিং উপাস খাবেন, উপর থাকবেন, তারপরে খাবেন, আবার উপর থাকবেন। আমাদেরকে তো সব অনেক কিছু রং শেখানো হয়েছে ভাই। আপনি যখন উপর থাকবেন, ওই ম্যাক্রোফেজটা অ্যাক্টিভেট হচ্ছে to eat up the toxin from your body as well as from liver. এখানেই মনে যে ইন্টারমিটেন্ট ফাস্টিং এর যে ব্যাপারটা, সেটা তো বেশ জনপ্রিয় এখন আর কি। Very much. সো আমি এখন আমি অনেকদিন ধরে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করি। তো 16 আওয়ার্স ফাস্টিং আর 8 আওয়ার্স ইটিং উইন্ডো। তো আমার একটা খুব বাজে স্বভাব ছিল ভাই, সেটা হচ্ছে রাতের বেলা আমি কন্ট্রোল করতে পারতাম না খিদা, খুবই জঘন্য একটা সমস্যা। তো এটা মানে আমার আব্বুও করতো, খাবার দাবার খাওয়ার পরে আবার রাতে একটু চানাচুর ভাজা পোড়া খাবে, খুব বাজে একটা, তাই না? তো এটা তো যাই হোক, তো আমি একজনকে দেখাইতাম, তো উনি বলছে আপনি যাই খান, দুনিয়ার বুকে যাই খান, আপনার 16 আওয়ার্স ফাস্টিং করতে হবে, এরা ব্যাপারের কোনো এক্সেপশন নাই।
তো আলহামদুলিল্লাহ আমিও বেশ একটা মানে আমারও ওজন কমছে আলহামদুলিল্লাহ, বাট এটা অনেক টাফ ছিল, মানে হুম। 6, 7, 8 মাস কিন্তু ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং কন্টিনিউয়াসলি করছি। আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এটা তো বেশ জনপ্রিয় একটা কনসেপ্ট Popular হচ্ছে, এবং nowadays. আপনি ওটাই বলতেছেন যে অটোফেজিং এন্ড হোয়াট নট। সো একটু বলবেন যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংটা আসলে কিভাবে করা উচিত, হোয়াটস দ্য বেস্ট পসিবল ওয়ে টু ফর সামওয়ান টু ডু, লেটস সে সাজ্জাদ যদি স্টার্ট করতে চাই, এবং এটার বেনিফিটস কি যদি একটু বলতেন। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমি একটা দিন দেখাই আপনাদেরকে, পৃথিবীর ইতিহাসিকভাবে আমরা মানুষগুলো যেভাবে বড় হয়েছে বা মানুষের যে আজকের যে সভ্যতা যে জায়গায় আসছে, মানে সব সময় মানুষের জীবন ছিল ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং, ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং সব সময় ছিল। আচ্ছা, গত 50 বছর নাই, তারা কিন্তু সবাই ছিল, প্রতিটা মানুষ তাই? ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করতো। ঘুম থেকে উঠে তো আপনার ফ্রিজ থাকবে না, খাবার খুঁজতে হবে না আপনাকে। হ্যাঁ এখন ঘুম থেকে উঠে এখন সিরিয়াল দুধ বের করতেছেন, হ্যাঁ এটা তো ছিল না এখন থেকে 50 বছর আগে, ছিল কি? হ্যাঁ। ছিল না কিন্তু। তাহলে তখন কিন্তু একটা ফাস্টিং করতে হতো, তাকে একটা রান্না তো করতে হতো। হুম তারাও আগে যদি দেখি 100 বছর আগে দেখি মানুষ খাবার খুঁজতে জঙ্গলে যেতে হতো, যে খাবার কি খাবে, একটা প্রাণী ধরে নিয়ে আসবে, একটা হুম। খাবার তো উঠে নিয়ে আসবে, এনে কুটে কেটে খাবে। এই যে ন্যাচারালি ফাস্টিং যে হতো না, কেউ কিন্তু তখন কিন্তু কোনো রোগ ছিল না, কোনো রোগ কি জিনিস মানুষ জানতোই না। এখনো যারা অ্যামাজন জঙ্গলে যারা বাস করে, আপনি মনে করেন তাদের হসপিটাল আছে, they don't even know the hospital. ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, They don't know this world, and they don't know the hospital exists in this world, and they never get sick. আমি একটা গল্প বলি, সেটা হচ্ছে প্লিজ। আমি যেহেতু 2020 সালে বাংলাদেশে সোশ্যাল মিডিয়া এক্সপোজ হওয়ার আগে আমেরিকাতে তো ইয়াং প্রফেসর, আমি তো মতো অর্গানিক কেমিস্ট্রি প্রফেসর দীর্ঘ প্রায় 12 বছর ধরে। তো কমিউনিটিতে যে ইয়াং হওয়ার কারণে আমাকে কমিউনিটি ঠিক করলো ইউ ক্যান বি আবার ইউথ কোঅর্ডিনেটর। ওকে, তো ওদেরকে নিয়ে আমি প্রচুর ক্যাম্পিং করতে যেতাম। ইউনিভার্সিটি স্টুডেন্ট। হ্যাঁ, ইউনিভার্সিটি স্টুডেন্ট, কিছু কলেজ স্টুডেন্ট, হাই স্কুল, সব মিলিয়ে আর কি। একটা গ্রুপ, ডিফারেন্ট এজের ডিফারেন্ট গ্রুপ থাকে আর কি। তো ডিফারেন্ট আমার র্যাঙ্কের নাম ছিল। তো একবার ক্যাম্পিংয়ে দেখলাম যে আমরা খাবারগুলো ভুল করে আগের দিন রাতে আমরা বাড়ি রেখে সবাই ঘুমিয়ে পড়ছে। ওকে, তো রেকুন বলে, রেকুনরা এসে সব খাবার খেয়ে ফেলছে, আমরা তো বিপদে পড়ে গেছি। এখন তারা করছে কি, তারা অনেক রেকুনকে খাবার দিয়েছে, এই জায়গায় আসছে, এই গ্রুপটা আসছে, এখানে অনেক খাবার পাওয়া যায়। তারা তাদের সব ফ্রেন্ডদেরকে নিয়ে এসে আমাদের সামনে পরদিন বসে আছে। মানে রেকুন জগ যেগুলো, রেকুন, রেকুন হ্যাঁ। মানে এখানে একটু খাবার আছে, এই কয়টা খেয়েছে, বাকিদেরকে আবার ডেকে নিয়ে এনেছে। পরের দিন ভাই ব্রাদারকে ডাকছে। ভাই ব্রাদারকে ডাকছে, যে জানে যে এই ক্যাম্পিং এ যারা আসছে তারা খাবারকে বাইরে রেখে যাবে, আমরা খাবো আজকেও। এরকম খুব সাহসী, কিন্তু আর খুব স্ট্রং সাহসী। এখন মানে বিড়ালের সাইজ একটা বিড়াল, বাট বিশাল বড়। বন্য বিড়াল আর কি, বন্য বিড়ালের মতো একটা গ্রুপ আর কি। তখন বন্য বিড়ালের মধ্যে দেখতে বন্য বিড়াল মনে হবে। তো এরা, আমি অবাক হলাম, আমরা ক্যাম্পিং করছি, ক্যাম্প ফায়ার করছি, আজকে তো আমরা আর খাবার রেখে বাইরে যাবো না, আমরা শিক্ষা পেয়ে গেছি। আমরা সব খাবার কিনে নিয়ে আসছি, আবার শহরে গেছি, খাবার নিয়ে আসছি, আমরা ফায়ার ক্যাম্প করছি। তো রেকুনগুলো করছে কি, একদম লাইন ধরে এসে আমাদের সামনে এসে বসে আছে। ওমা। কি সাহস, কোনো ভয় বা লজ্জা শরম নেই। যে আমাদের সব খাবার খেয়ে ফেলছে আগের দিন, আবার এসছে, গিল্টি ফিল তো নেই। তারা আজকে সব খাবার খাবে, ভাই ব্রাদার নিয়ে আসছে, ভাই ব্রাদার নিয়ে আসছে। হ্যাঁ। তো আমি একটা দিন লক্ষ্য করলাম, হ্যাঁ। সেটা হচ্ছে এই যে এত রেকুন লাইন ধরে বসে, পেঙ্গুইনের মতো বসে আছে, পেঙ্গুইনের মতো, প্রত্যেকটা লুক অ্যান্ড ফিল, কালার এবং বডি সাইজ একই। ওকে, নিশ্চয়ই এদের মধ্যে বা কেউ বাবা মা আছে, কেউ ছেলে নাতিপুতি আছে, কিন্তু সবগুলো একই সাইজ, একই লুক। বুঝবে না কোনটা ছোট কোনটা বয়সে বড়। হয়তো সবগুলো অ্যাডাল্ট রেকুন এগুলা, কিন্তু আমাদের যদি অ্যাডাল্ট 10 জন বসায়, একটা এভাবে বসে থাকবে, একটা ফ্যারি, একটা রোগে কাতরাচ্ছে, একটা স্কিনি, একটা মানে একটা ছোট, একটা চুল নাই, একটা মানে 10টা লোক 10 রকম হবে, ঠিক কিনা? তো তার মানে যারা নেচারে যারা থাকে, এরা কি সকালে ব্রেকফাস্ট করে এরকমগুলা না, তার সকালে উঠে খুঁজতে শুরু করে কি খাবে। এই যে ন্যাচারাল ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং যে মানুষ করা উচিত, এই রেকুন দেখে বোঝা যায়, অ্যামাজন জঙ্গলে মানুষ দেখে বোঝা যায়। আর মডার্ন রিসার্চ তাই প্রমাণ করছে যে যারা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করবে, স্বাস্থ্য ভালো থাকবে, লুক অ্যান্ড ফিল ভালো থাকবে। কিরকম, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি $6 মিলিয়ন একটা গ্র্যান্ট প্রথম পায়, এখন থেকে প্রায় 10 বছর আগে। তো ওখান থেকে একটা আলোচনা ফেলে দিচ্ছে যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং, এটা নিয়ে $6 মিলিয়ন গ্র্যান্ট কেমনে NIH অ্যাপ্রুভ করলো। কেন এর আগে যখন মানে ওই যে অটোফেজি নিয়ে নোবেল পেলো
Okay. ডক্টর ওসুমি, তখন থেকে এগুলো মানুষ ভাবতে শুরু করেছে জি যে ইট রিয়েলি ওয়ার্কস। তারপরে এরপরে স্ট্যানফোর্ডের পরে হার্ভার্ড, ইউসিএলএ প্রচুর ফান্ডিং পাওয়া শুরু করছে, গ্র্যান্ড অ্যাপ্লাই করা শুরু করেছে। এখন তো এটা রিসার্চে একটা ট্রেন্ডই হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং, কারণ পুরো শরীরের ফিজিওলজি চেঞ্জ করে দেয় ভাই। কারণ প্রত্যেকটা জায়গায় টক্সিন আছে, ইনফেক্টেড ব্যাকটেরিয়া আছে, আনওয়ান্টেড সেল আছে, ডিফেক্টিভ টিস্যু আছে। আপনি যখন ফাস্টিং করবেন, শরীর তার কাজই হচ্ছে ক্লিনজিং করা। আমরা এখানে পডকাস্ট করছি না, আমরা চলে গেলে কি করবে, আমাদের জেনিটর এসে কি করবে, এটা ক্লিন করবে। জি ইমাজিন আমরা যদি 6 বার খাই আর বডি ক্লিন করার টাইম কোথায়, হজম কাজ করি তো ব্যস্ত। ট্রু। আমরা যখন খাই না, বডি তার কাজ হচ্ছে ক্লিনস করা, রিজুভিনেট করা এবং স্টেম সেলকে অ্যাক্টিভেট করা, এবং শরীরের পরবর্তী যে খাবারটা আসবে সেই খাবারের জন্য ডাইজেস্টিভ অর্গানগুলো তৈরি করা। আপনার প্যানক্রিয়াস, লিভার বা ইন্টেস্টাইন যে অর্গানগুলো খাবার সাথে জড়িত, খাবার হজমে জড়িত, তারা দে টেক টাইম টু রিজুভিনেট, অ্যাক্টিভেট স্টেম সেল অ্যান্ড টু প্রডিউস এনাফ ডাইজেস্টিভ জুস, যখন খাবারটা আসবে তারা যেন হজম করতে পারে। স্টেম সেলের কথা বলছেন, কি করে স্টেম সেল যদি অ্যাক্টিভেট হয়? স্টেম সেল কি বলে? স্টেম সেল হচ্ছে যে কোনো সেলের মাদার সেল, যেটা আপনার নতুন কোষ তৈরি করতে হবে। মাদার সেল হচ্ছে যে যেমন মাদার বি আছে না, মাদার বি মৌমাছির, তারা তো মানে রানী মৌমাছিকে বি তৈরি করে। স্টেম সেল হচ্ছে আমাদের শরীরে মাদার কোষ, যেটা থেকে যে কোনো কোষ তৈরি হতে পারে। ওকে। যেমন আপনি যদি শরীরে স্টেম সেল দেন, সে দেখবে কোথায় কোন কোষ ডেফিসিয়েন্ট, সেখানে গিয়ে কোষ, আপনার জয়েন্টে ডেফিসিয়েন্ট জয়েন্ট কোষ তৈরি করবে। আমার লিভারের কোথাও ড্যামেজ আছে, লিভার নতুন কোষ তৈরি করবে। মানে স্টেম সেল আপনার শরীরে যখন দেওয়া হবে, তো যেখানে প্রয়োজন সেখানে গিয়ে সেই কোষ তৈরি করে। ঠিক একইভাবে আপনি ইন্টারমিটেন্ট ফাস্টিং করছেন, তখন শরীর স্টেম সেল যেগুলো উইক ছিল ওগুলোকে অ্যাক্টিভেট করে, আবার নতুন স্টেম সেলকে কাজ করতে সাহায্য করে। যদি স্টেম সেল ভালো কাজ করে, যে অর্গানে প্রয়োজন সে অর্গানে হিলিংটা করে ফেলবে। ওকে। ওই হিলিং করার মাধ্যমে আপনার সেই অর্গানকে আবার ফাংশনিং আসবে। স্টেম সেল রিসার্চ হচ্ছে আজকের সায়েন্সের সবচেয়ে মডার্ন রিসার্চ, এবং সারা ওয়ার্ল্ডে, আমেরিকাতে আমাদের প্রায় মানে কয়েকশো ক্লিনিক কাজ করছে স্টেম সেল রিসার্চ নিয়ে। আমি নিজেও কাজ করছি স্টেম সেল কীভাবে, নট অনলি মানুষেরটা স্টেম সেল, আর কি জানেন, আপনি নিজের শরীর থেকে নিয়ে এটাকে আমরা কারেকশন করে অ্যাক্টিভেট করে আবার আপনাকে আবার পুশ করা যাবে। ধরুন, হ্যাঁ, আই নো, ভেরি ইন্টারেস্টিং। যেমন ধরো একটা মানুষ প্রচুর ফ্যাটিক, টায়ার্ড, ডায়াবেটিস, তার ফ্যাটি লিভার, এখন তার স্টেম সেলের কাজ করছে না, বাক করতে পারছে না, যতটুকু ড্যামেজ হয়েছে ততটুকু ফিক্স করার মতো। তো আপনি যেটা করবেন, আপনার শরীরের যেখানে ফ্যাট আছে, ফ্যাট তো সব জায়গায় এখানে থাকে, এখানে বেসারাল ফ্যাটটা বা এখানে বেশি আছে, তো এখান থেকে তো কাজ লাগে, এগুলো নিয়ে সাক করে নিয়ে এগুলোকে এক্সট্রাকশন করে সেলগুলোকে আলাদা করে সার্টেন এনভায়রনমেন্টে সেলকে কালচার মানে গ্রো করা যায়। ওকে। কারণ বডি তো সে এনভায়রনমেন্ট নয়, আপনি তো নিজেকে টক্সিন দিয়ে খারাপ করে ফেলছেন, লাইফস্টাইল, ডায়েট সব মেসড আপ করে। ওই কোষগুলোকে আপনি যখন একটু কারেকশন করে বা মাল্টিপ্লাই করে, অথবা যেটা বলা হয় হারভেস্ট করে, আবার এগুলোকে আপনি আইভিতে পুশ করবেন। শুধু এখানে না, আপনার পুরো শরীরে গিয়ে যেখানেই ডেফিসিয়েন্ট দেখেন, আপনার হয়তো বা চোখের দৃষ্টি কমে যাচ্ছে, ওই রেটিনার যে কোডগুলোকে অ্যাক্টিভেট করবে। আপনার ব্রেনটা একটু হয়ে যাচ্ছে, তো ব্রেন সেল তৈরি করে দেবে। বুঝতে পারছেন না? আপনার হতে পারে যে কোলনে কোনো ইনফেকশন আছে, ওই ইনফেক্টেড সেলগুলোকে আবার হেলদি করে ফেলবে। এতে করেই আপনি পুরো একটা ওয়েল বিং পাচ্ছেন। আপনি মানে এইজিং যে জিনিসটা, এটা কমে যাবে। কারণ আপনি ভাই, আপনি তো ওষুধ খেয়ে তো রোগ ভালো করতে পারবেন না। রোগটা দমানো যাবে, রোগকে কন্ট্রোল করা যায়। ওষুধ তো খেতে হবে, অবশ্যই ওষুধ লাগবেই, আপনার অসুস্থ ওষুধ খেতে হবে। কিন্তু আপনি যদি ফিক্স না করেন, ওষুধ তো আপনাকে আর ছাড়বে না আনটিল ইউ ডাই। ভাইয়া ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট। একটা বলি, এই যে স্টেম সেলের যে ব্যাপারটা, এটা কিন্তু যারা অটিজম, যারা আজকে অটিজম বাচ্চারা যে হিউজ ইমপ্রুভমেন্ট হচ্ছে আমাদের, আপনি দেখছেন মনে হয় কি স্টেম সেলের মাধ্যমে। যেমন যারা কারো পার্কিনসন জীবন শেষ, পুরা মায়োলিন শিট, যে হ্যাঁ এটা মৃগী, হ্যাঁ বা এরকম। মৃগীটা হলো, তো মৃগীটা বলা হয় আপনার মৃগীটা বলা হয় আপনার আরেকটা রোগ আর কি। হ্যাঁ, মানে পার্কিনসন, এই যে আমরা দেখি যে হাত কাঁপছে বা এরকম। হ্যাঁ, ও বয়স হয়ে যেটা হয়, ডায়াবেটিস বা জীবন ডায়াবেটিস যেটা হয়। তো পার্কিনসন রোগী যে একটা লেয়ার নষ্ট হয়ে যায়, মায়োলিন শিট বলে, লেয়ার নষ্ট হয়ে যায়, আপনার স্টেম সেল দ্বারা কোনো উপায় নেই। যেসব কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, যেসব পেশেন্টের হার্ট অ্যাটাক হয়েছে, হার্টে প্রচুর ড্যামেজ, হার্ট অ্যাটাক হয়, একটা হার্টের সেল কিন্তু নষ্ট হয়ে যায়, উইক ড্যামেজ যায়। যাদের স্ট্রোক হয়, একটা ব্রেনের সেল ফ্র্যাকচার হয়ে একটা অংশ ব্রেন করলে কিন্তু অকেজ হয়ে যায়। স্টেম সেল এসে সে অকেজ কোষকে অ্যাক্টিভেট করতে পারে, যে কিডনি কোষগুলো কাজ করছে না আবার অ্যাক্টিভেট করতে পারে,
যে হার্টের সেলগুলো আর মানে ব্লাড পৌঁছতেছে না, ওকে উল্কা আবার ক্রিয়েট করতে পারে। অটিজম বাচ্চারা যাদের ব্রেন একটা অংশ পুরো ইনফ্লামেটেড ব্রেন, উল্টাপাল্টা কথা বলে, হাইপার অ্যাক্টিভিটি, সোশ্যালাইজিং, কিছুই পারে না। স্টেম সেলের বিগ হোপ তাদের জন্য, যেটা আমি আজকে আমেরিকাতে করে দেখিয়েছি। ভাইয়া আমাকে আপনি যে আশার আলোটা বর্তমানে দেখালেন, হ্যাঁ, এটা তো মানে ইট ইভেন সাউন্ডস লাইক সো এক্সপেন্সিভ। আমি জানি না, It is expensive, শুনে yeah, মনে it হচ্ছে is যে এটা expensive, এত yeah. এক্সপেন্সিভ। তাহলে এটার অল্টারনেট কি ফাস্টিং? অল্টারনেট হচ্ছে যে আপনাকে মানে আপনার সুস্বাস্থ্যের জন্য আপনার সবই করতে হবে। আর ফাস্টিং করতে হবে, খাবারটা রাইট খাবার খেতে হবে, ওটা এখন থেকে নিজেকে করতে হবে। এক্সারসাইজ করতে হবে, হুম। আপনাকে টাইমলি ঘুমাইতে হবে, আপনাকে যারা ইসলাম ধর্মে বিশ্বাসী, ইউ টু বি কানেক্ট টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সো দ্যাট ইউ নো হোয়াট টু ডু নট টু ডু, ইউ আর গোনা বি গাইডেড বাই বাই নলেজ। ভাইয়া, আল্লাহ তাআলার প্রতি এই যে ফেইথ বা স্পিরিচুয়ালিটি যে ব্যাপারটা, এইটা আমাদের মাইন্ড বডি কেও কতটা হেল্প করে? ওয়াও, দ্যাটস ফিনোমেনাল। কিন্তু মানে ইটস নট সামথিং যে হেল্প করে, ইটস এ ভাইটাল, রিয়েলি? ইটস এ ভাইটাল। প্লিজ এনলাইটেন আস। ইমাজিন, ধরেন আপনি, আল্লাহ বলেছে তুমি আমার বান্দাকে ক্ষমা করো, তোমাকে আমি ক্ষমা করে দিব। এক লোক সাহাবী যখন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে দেখে আসো ওই লোকটা জান্নাতি, তখন ছুটে গেলেন। হ্যাঁ, তুমি এমন কি কাজ করো, আল্লাহ তোমাকে যে এসে বলো তুমি কি জান্নাতি, বলো তো কি করো? খালি মানুষকে ক্ষমা করে দিই, খালি আর কিচ্ছু কাজ করি না। প্রতিদিন ঘুমানোর সময় আই ফরগিভ এভরিওয়ান। আমি একটা দিন দেখালাম, এই ফরগিভিংয়ের মাধ্যমে লিভার যে হোল্ড হয়ে থাকে, আপনার কষ্ট পেলাম বা কোনো আমাকে হার্ট করলো বা আমি হার্ট করলাম বা আমার সাথে একটা মেন্টাল একটা গ্যাপ, লিভার সাথে সাথে ওই গ্রসটাকে হোল্ড করে রাখে লিভার। কি বলতেছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, লিভারকে বলা হয় ইমোশনাল অর্গান। কি বলেন ভাই? ভাইয়া, এটা তো আমি মাথা কাজ করতেছে না ভাই, ভাইয়া। আপনি যদি আপনি কালকে তাকে What? ক্ষমা করে দেন, লিভার আবার ফ্লো হয়ে যাবে, লিভার No প্রপারলি way. পুষ্টিগুলো ফ্লো করতে শুরু করবে। আল্লাহ বলছে কি, এটা একটা জিনিস দেখালাম ভাই। আল্লাহ বলছে কি, ওয়াজালনা নাওমাকুম সুবাতা হ্যাঁ। ওয়াজালনা ওয়াজআলনা নাহারা নাহারা মাআশা মাআশা ওয়াজালনা বাবা। সিরাজাও ওয়াহাজা। হ্যাঁ। আল্লাহর নির্দেশ এগুলো, যে দেখো আমি দিন বানিয়েছি, আলো দিয়েছি, তোমরা কাজ করো, রাত দিয়েছি তোমরা বিশ্রাম নাও, অন্ধকার দিয়েছি তোমরা এটা মানে আল্লাহ যে নির্দেশগুলো। আল্লাহ বলছে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু হালালান ওয়া তাইয়িবান। আমরা হালাল খেতে কিন্তু উস্তাদ, হ্যাঁ আমরা হালাল খাই, কিন্তু আমরা শুকর খাবো না কেউ, কিন্তু শুকর খাবো না, কিন্তু খাচ্ছি কি ওই যে ফার্মের চিকেনটা খাচ্ছি কি আমরা। চা খাবে, ডায়াবেটিসে মরতেছে, 3 চামচ চা দে। আমি এয়ারপোর্টে বসে একটা ছোট্ট ছেলে বুঝছেন চা নিচ্ছি, আমি নিচ্ছি গ্রিন টি, আর ওই ছেলে কফি নিয়ে মানে চিনি ঢালতে মানে ছেলের এনার্জি যতক্ষণ তো হাতে খুলেছে ততক্ষণ চিনি নিছে। আর ওই ছেলের প্যাট রে ভাই, মানে একটা ছোট্ট ছেলে যে প্যাট, মানে এই ছেলে কি হবে, এই ছেলের তার প্যারেন্টস তাকাইছে সুন্দর, প্যারেন্টস তাকাই দিবে, মজা পাচ্ছে আমার ছেলে চিনি খাচ্ছে, বাহ চিনি ফ্রি চিনি পাইছে। এই যে ফ্রি যে তাকে রোগ দিবে, এই ছেলে কয়েকদিন অটোইমিউন রোগ হবে। এই ভাই ডায়াবেটিস ছিল, আমরা মনে হয় মানে এখন থেকে 10 ইয়ার্সে ডায়াবেটিস পেশেন্টরা আসতো, ধরেন সবগুলো অ্যাডাল্ট, এখন আমি 5-7 বছরের বয়সী টাইপ 2 ডায়াবেটিস পেশেন্ট পাই। কেন পাই এটা? বাংলাদেশেও তাই, আমেরিকাতে কথা বলছি আমি, বাংলাদেশেও তাই। তো ইসলাম যখন আমরা ইন দ্য প্র্যাকটিস আনতে পারি, ইমোশনালি তো আছেই। আল্লাহ নির্দেশ মানলে আপনি যদি ঘুম থেকে উঠেন সকালে আল্লাহ যারা বলছে, তাহলে কি আপনার শরীরে পজিটিভ হরমোন তৈরি হবে, কর্টিজল আসবে, এনার্জি পেয়ে যাবেন। আল্লাহ বলছে ওই যে আল্লাহ নামাকুম সুবাতা, আপনি যদি রাতে এই যে আল্লাহর যে একটা নির্দেশ, আল্লাহর যে একটা ব্লেসিংকে আপনি নিতে পারেন, যে রাত আমি ঘুমার জন্য, আমি রাত কাজের জন্য না, এতে আপনার বডি তার হিলিং, একটা বডি চলে যায়, একটা হিলিং মোডে চলে যায়, বডি সবই চলে গেল, বডি সবই গিয়ে হিলিং হয়ে গেল। কেন এটাই আল্লাহ ওইভাবে সেট আপ করে রাখছে। ধরুন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা খাবার খাওয়ার কি খাবার, রাসূলুল্লাহ কি খেতেন দেখেন না, ইসলাম মানে আর কিছুই লাগে না। রাসূলুল্লাহ যখন খেতে বসতেন, তার খাবার মধ্যে একটু ইয়োগার্ট ছিল, একটু অলিভ অয়েল ছিল, আর এখন বলা হয়েছে তেল খাওয়া হারাম, কারণ আপনার হার্টের রোগ। সিরিয়াসলি আমার এখন তো নেবে নিতে পারি না, যারা হার্টের ব্লক থেকে ভালো হচ্ছে, হার্ট অ্যাটাক থেকে ভালো হচ্ছে, তেল কতগুলো খেয়েছেন? ডেলি 10 চামচ, একটা নারকেল তেল খাওয়াইছি আমি তার হার্টের ব্লক ভালো হওয়ার জন্য। এটা কেউ মানবে? এটা কেউ যারা পড়াশোনা করে না? দিস ইজ দ্য সায়েন্স। 2011 সালে প্রথম
আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন প্রকাশ করেছে ডায়েটারি অয়েলের সাথে বা ডায়েটারি ফ্যাটের সাথে হার্ট ডিজিজের কোনো সম্পর্ক নেই। ইটস নট মি অনলি, এটা 2011 সালে পাবলিশ করা হয়েছিল। এনিওয়ে, আমরা বলছিলাম যে সায়েন্স, রাসূল ইসলাম কি খেতেন, তাহলে উনি তেল খেতেন, ইয়োগার্ট ছিল, উনি দই ছিল, তারপর ওনার হাতে ছিল ব্রেড ছিল। যদি এখন ওই ব্রেড তো আর এই ব্রেড আর নাই। তা ব্রেড মানে রাসূল ইসলাম মা আয়েশা থেকে বর্ণিত হাদিসটা আসছে, বুখারীতে আসছে, মুসলিমে আসছে। রাসূল ইসলাম বলছেন যে, মা আয়েশা বলছিলেন যে রাসূল ইসলাম টানা 2 মাস খাবার খেয়েছে, একদম খাবার খেয়েছে, সালাদ বলেন, ফ্রুটস সব খেয়েছে। এখন ফ্রুটসটাকে আপনার চিপস বানাই খায়, ভেজিটেবল তো রান্না করে খায়, বেশ রান্না করে খেতে সমস্যা নেই, কিন্তু খাওয়ার দরকার আছে। ভেজিটেবলকে যে একদম তেলে ভেজে খাচ্ছি, ওইখানে খুব বেশি সমস্যা হচ্ছে। না তেল বেশি, আমি এই জন্য আমি একটা বলি কি, আপনি সালাদও খাবেন, কুক করাও খাবেন। কুক করলে একটা বেশি বেনিফিট আছে, আবার খেলে একটা বেনিফিট আছে, এটা মিনারেলগুলো থাকে, আর কুক করলে শরীর ভালো সহজে অ্যাবজর্ব করে, দুই বেনিফিট আছে। আপনি যদি ইসলামটা মানেন ভাই, সব সহজে গেল, তাহলে আপনি রাসূলুল্লাহ বলছেন কি, তোমরা 1 পেট খাও, 2 পেট খালি রাখো। বান্দার হচ্ছে কোমর সোজা থাকে এরকম খাইলেই যথেষ্ট, আর যখন ভরপেট খাবো তখন যেন 3 ভাগের 1 ভাগ খাই। এক্সাক্ট। আরেকটা রাসূলুল্লাহ বলছেন যে তোমরা পুষ্টির জন্য, তোমার জন্য কয়েকটা বাইট এনাফ, যদি খেতে চাও 1/3 খাও। সুবহানাল্লাহ, কি দারুণ কথা, কি দারুণ কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন যে আমার উম্মতরা যে পেটে ক্ষুধা রেখে খাবার শেষ করবে, আমরা তো ভুলে গেছি, এগুলো মানতে পারতেছি না আমরা। আচ্ছা, আরো সহজ করে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছে কি, তোমরা মানে 40 বার খাবারটা চিবিয়ে খাবা। ইভেন বুদ্ধ কিন্তু তার কোনো সঙ্গীকে রাখবে না, কথা বলবে না, তার কোনো সঙ্গী হতে পারবে না আনলেস সে 200 বার খাবার চিবায় না খায়। আপনি যদি একটা চিকেনকে 200 বার চিবান, আর রোগ হতে পারে ভাই, হজম এখানেই হয়ে যাবে। আমাদের নবীজি 40 টাইম বলছে। আমি ব্রুকলিনে একটা সেমিনারের কথা বলছিলাম, বলে এটা কীভাবে সম্ভব? বললাম ভাই, আপনি মসজিদে বসে আছেন, একটা হাদিস মানতে পারবেন না, আপনি সুস্থ হবেন কীভাবে? সুস্থ হওয়ার জন্য আমার সেমিনারে আসছেন। তো আমরা যদি হাদিস মানি ভাই, 40 চিবাই খাই, রোগ থাকতে পারে? হ্যাঁ, কেন 40 বার চিবানোর সাথে, এটা আমি কম জানি বলে বলতেছি যে বেশি চিবালে এটা কি সুবিধা অসুবিধা আমি জানি না। চিবালে যেটা হয়, আমাদের তো হরমোন গ্ল্যান্ড বা স্যালাইভারি গ্ল্যান্ড এখানে আছে। জি, স্যালাইভারি গ্ল্যান্ড থেকে এখানে বেশিরভাগ কার্বোহাইড্রেটগুলো হজম হয়ে যায়, শর্করা হজম হয়ে যায়। আর চিবালে হয় কি, আমাদের এই পেটে আসার পরে এনজাইমগুলো ভালো কাজ করতে পারে। আপনার ইনটেক একটা পিস অফ চিকেন যদি এখানে চলে যায়, তার ভিতরে এনজাইম কিভাবে পৌঁছবে? এখন ভিতরে তো দাঁত নাই এখানে যে কামড়াইয়া এনজাইমকে পৌঁছাবে, তাহলে হজম হবে না। এবার কি আমার তো কষা, কনস্টিপেশন। আরে কথা তো আমি বানাইছি, কথা তো আসলে জানাই আপনাদের। আমাদের অবস্থা হচ্ছে যে উপরের লেয়ারের মজাটা একটু মশলাটা চেটে গিলে ফেলি, মানে গিলাযোগ্য হলে গিলে ফেলি। না 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 না, আপনাকে এটা হজমযোগ্য করে গিলতে হবে। রাসূলুল্লাহ বলেছে 40 বার। দেখছেন ইসলাম মানলে কত সহজ না? আপনি যদি রাসূল ইসলামের অন্য হাদিসগুলো দেখেন, রাসূল ইসলাম সকালে কি খেতেন? হ্যাঁ প্লিজ। উনি খেতেন হলো উনি ঘুম থেকে কখন উঠতেন? দেখেন না, উনি ঘুম থেকে কখন উঠতেন? আমি তো কোনো তাহাজ্জুদের সময়। এক্স্যাক্টলি। এখন তাহাজ্জুদের সময় উঠতে হলে আপনাকে তো তাহাজ্জুদের ওইভাবে ঘুমাইতে হবে, এসার পরে ঘুমাইতে হবে। এসার পরে কথা বলতেছেন না অন্য কারোর সাথে, আরো প্রিপারেশনটা আরো আগে থেকে শুরু করতে হবে। আপনাকে ডিনারটা আর্লি খেতে হবে, জি, আরো আগে শুরু করতে হবে। আপনাকে দিনের কাজগুলো সকালে করতে হবে। রাসূল বলছে, ইয়া আল্লাহ, আমার উম্মতের জন্য সকালটাকে বরকতময় করে দাও। সকালে কাজ করবেন যাতে বিকেলে আপনি কাজ কম থাকে, যাতে আপনি রাতে ঘুমাইতে পারেন। এসেই আপনি সকালে কাজ করলেন, বিকেলে কাজ কম হলো, ডিনারটা আর্লি করলেন, ঘুমাই গেলেন, এরপরে আপনার সুন্দর দিন শুরু হবে তাহাজ্জুদ দিয়ে। আরে ভাই, তাহাজ্জুদ কোন রকমে ঘুম থেকে উঠে মসজিদে গিয়ে ফজরে যায়, কথা বলার টাইম নাই। আমি দেখছি আমেরিকাতে, মানে কোন বাধার মসজিদে আসে ফজরে, মনে যেন কি কষ্ট, মনে যেন বুঝছেন যে আল্লাহ কেন যে ফজর নামাজটা ফরজ করলো। ভাই, এটাই তো আমার এবারের সময়, তাই না? আমি যদি মানে কোনো দিকে তাকাই না, কোনো রকম নামাজটা পড়ে সোজা হেঁটে চলে যাচ্ছে, I don't feel the khushu in that salah, you know. That's not how it's supposed to be praying, you know. Anyway, তো যে মানুষটা ফজর এই সময় তাহাজ্জুদ পড়ে, ফজর পড়ে, এরপরে হাঁটে। রাসূলুল্লাহ মদিনায় যখন ছিলেন, তখন তো ইসলাম রাষ্ট্র কায়েম করছিলেন, উনি কিন্তু সকালে হাঁটতেন মদিনার রাস্তায়। হয়তো তখনকার যুগে মনে হতো যে উনি মানুষকে দেখতে যেতেন, কিন্তু আমাদের একটা এক্সাম্পল যে সকালে হাঁটা, আমরা হাদিস পেয়ে গেলাম, কিন্তু যে কারণে হাঁটছে তো। হ্যাঁ, হাঁটাটা একটা প্রত্যেকটা কাজের মধ্যে তো উইজডম আছে। উইজডম আল্লাহ ইচ্ছা করে দেখেছে যে উসওয়াতুল হাসানা, আল্লাহ বলছেন যে লাকাদ কানা রাসূলুল্লাহি তাআলা উসওয়াতুল হাসানা, তোমাদের বেস্ট এক্সাম্পল তোমাদের জন্য। এবং উনি
ব্রেকফাস্ট কি করতেন দেখেন, পরোটা, ডিম, না আলু ভাজি, এগুলো করতেন না। আল্লাহ উনি ডিম খেতে পারতেন না, পরোটা খেতে পারতেন সকালে না, উনি সকালে পরোটা খান নাই। উনি খেয়েছেন কিশমিশের পানি, খেয়েছেন মধু, খেয়েছেন হলো কিছু খেজুর, দ্যাটস ইট। এই তিনটে আমরা এক্সাম্পল পাই সকালের ব্রেকফাস্টে। এরপর লাঞ্চ, ডিনার কখন, স্ন্যাক্স কখন, এরপরে মাঝে যে একটু খাবার খেয়েছেন। 3 বেলা খাওয়া, 3 বেলা নাস্তা খাওয়া, এগুলো তো আমাদের ইনভেনশন ভাই। আমাদের ফোকাস থেকে নিয়ে গেছিল খাবারের দিকে, এরপরে কি খাবো, এরপরে কি খাবো, এরপরে কি খাবো। সারাক্ষণ ব্যস্ত আমরা, এই যে সারাদিন দৌড়াদৌড়ি, 3 বেলা খাবার, এই যে মাথার মধ্যে হ্যাঁ, 3 বেলা একটু 3 বেলা খাবারের খাইতে জন্য। আমি যখন কোনো প্রেসক্রিপশন লিখি যেটা সকাল, এটা 2 বেলা খাবেন, কোন লাঞ্চে না ডিনারে, ভাই আপনি তো আমার আপনি ফলো করেন না, লাঞ্চ এগুলো বাদ, এইগুলো করাই তো আমাদের আজকে এই জায়গায় নিয়ে আসছে। লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স, লেট স্ন্যাক্স, মিড স্ন্যাক্স, কি লেট নাইট স্ন্যাক্স, এগুলো তো আমাদের ব্রেকফাস্ট, ব্রাঞ্চ, লাঞ্চ। না, ব্রেকফাস্টের পরে লেট ব্রেকফাস্ট, ও আচ্ছা, লেট স্ন্যাক্স, এগুলো হচ্ছে আমাদের শেষ করে দেওয়া। সুন্নতকে আমরা ভুলে গেছি। সুন্নত যদি মানি আমাদের রোগ হইতে পারে ভাই, বলেন না। কিছু কিছু ঘটনা আমার জীবনে ইমানটাকে আপগ্রেড করছে। হাসিনা পালাইছে না, ওদিন তবে আমি ইমান যে বাড়ছে রে ভাই, আমার জীবনটা বলতে পারি না কখনো। মাহাদি সবসময় বলি তো, মাহাদি আছে নাকি? মাহাদি ভাই নাই। হ্যাঁ, মাহাদি আমার খুব প্রিয় ছেলে, কিন্তু শুধু ম্যানেজার নাই, আমি লাইক ভেরি ক্লোজ আর কি। তারপরে এই যে সূরা নাবা পড়ার পর থেকে আমার জীবনটা মাইন্ড চেঞ্জ হয়ে গেছে। সূরা তাফসীর পড়ে দেখেন, নিশ্চয় পড়ছেন, যে সামারি অফ দ্য ইসলামিক faith, وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا তারপর এটা وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً سَجَّاجًا। আমি যখন তৈরি করেছি এই যে শস্যগুলা, হ্যাঁ, আমরা তো ওগুলো ভুলে গেছি। আমরা এটা তো আমাদের খাবার কথা বলা হয়েছে। আল্লাহ কিন্তু কোথাও ইঙ্গিত দেয় না খাবারের জন্য মাছ, মাংস, দুধ, ডিম। হ্যাঁ, এগুলো পারবো ইঙ্গিত দিয়ে তোমার জন্য এই যে ন্যাচারাল, এই যে শস্যাদি, গ্রেন, এগুলো আমার জন্য খাবার আমি তৈরি করেছি। আর আমরা এখান থেকে সরে গেছি, বুঝছেন ভাই। ভাইয়া আপনি একটা কথা বলছেন যেখানে আমি একটু আটকাই গেছিলাম। আপনি বলছেন লিভার নাকি ইমোশনাল অর্গান। আমি এটা প্রথমবারের মতো শুনলাম। আবার আপনি বলতেছেন যে কি যখন আপনি ফরগিভ করতেছেন, তারপর স্ট্রেস, আমি এটা নিয়ে আরেকটু ডিপ যাইতে চাই, আমি আরেকটু জানতে চাই ব্যাপারটা। একটু এক্সপ্লেন করবেন যে লিভার ইমোশনাল অর্গান কেমনে এবং হাউ ডাজ ইট ওয়ার্ক? আমাদের শুধু লিভার না, শুধু প্যানক্রিয়াস, লিভার এবং গল ব্লাডার, তিনটাকে বলা হয় ইমোশনাল অর্গান। আচ্ছা, যেমন আপনি যদি জীবনে কোনো এক সময় একটা ট্রমা থেকে থাকে, সেটা অ্যাবিউজ হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনজনের মৃত্যু হতে পারে। ট্রমা মূলত এই তিনটা দিক থেকে হয়। এই ট্রমাটা শেষ হয়েছে না, ভালো হয়েছে না, ভালো হন না, কিন্তু আপনি লিভার ধরে রাখছি না। লিভার আপনার কষ্টটাকে হোল্ড করে রেখে আপনার যাও, এবার স্যার এবার তুমি কাজ করো, তুমি ভালো আছো এখন। ট্রমা কিন্তু কখনো চলে যায় না। আচ্ছা, ট্রমা লিভারটাকে এনগাল্প করে ফেলে, অথবা গলব্লাডার অথবা প্যানক্রিয়াস করে আপনাকে বলেছে ইউ ক্যান গো, আই এম হোল্ডিং ইউর পেইন, ডোন্ট ওয়ারি। তো হিলিং হয়ে কিন্তু হিলিং হয় না। এবং যাদের ছোটোকালে কোনো অ্যাবিউজিভ হিস্ট্রি থাকে, অথবা কোনো ট্রমা থাকে, অথবা আপনজনের করুণ মৃত্যু থাকে, দেখে ট্রাজেডিক মৃত্যু, এই ট্রমাটা লিভার ধরে রাখে, মোস্টলি লিভার, এবং প্যানক্রিয়াস হতে পারে, সেটা গলব্লাডার হতে পারে, মোস্টলি লিভার ধরে রেখে দেন they will let you be functioning, which you are not functioning, you are always holding the baggage. এবং বয়সকালে 30-40 যখন হুট করি দেখবেন কিছু মানুষ, আমি অনেক মানুষ দেখেছি তারা আর রোগ থেকে ভালো হয় না। আমার পেশেন্টদের দেখেছি, ধরেন একটা পেশেন্ট নাম হলো ফ্রান্সিস, তার মানে হিউজ মানে অ্যাসাইটিস, মানে এরপরে আমার কাছে আসছে অ্যাসাইটিস, বললাম না তোমাদের ক্যান্সার দেখা যাচ্ছে সাইন, আর টেস্ট করলো ঠিকই তার ক্যান্সার আছে। এখন ক্যান্সার হওয়ার পরে সে দেখলাম তার কোন ট্রমা আছে কিনা। আমি তার ট্রমাগুলো দেখি যে কোন অর্গানে কোনো ট্রমা আছে কিনা। এটা আমাদের একটা ইউনিক স্টাইল আছে, এটা বলে কিনিসিওলজি বলে। আমরা টেস্ট করতে পারি যে অর্গানগুলো এখানে থাকে আর কি, এই ইন্টেস্টাইন, লিভার এবং গ্রোথগুলো এখানে আর কি। তো একভাবে টেস্ট করা যায় আমাদের ফিজিক্যাল এক্সামে, দেখতে পারি যে কোন অর্গানে কোন বয়সের কোন ট্রমা আছে। রিয়েলি? হ্যাঁ। তো সেই ট্রমা থেকে তাকে বের করে আনতে হয় টু হিল দ্য ক্যান্সার। হ্যাঁ, দেখেন আমার ভিডিও দেখবেন, সে অ্যাসাইটিস ছিল, একটা ভিডিও, সুন্দর ভিডিও আছে আমার সাথে, তার অ্যাসাইটিস ছিল, সুস্থ হয়েছে স্টেজ 4 থেকে। ডাক্তার বলে তুমি মেক্সিকো চলে যাও, তার অরিজিন ফ্রম মেক্সিকো আর কি, এখানে বড় হয়েছে,
হিউস্টন টেক্সাসে জন্ম, তার প্যারেন্টস ফ্রম মেক্সিকো। আসলে টেক্সাস তো আসলে ছিল মেক্সিকোর অংশ ছিল, যুদ্ধ করে নিয়ে নিছে। ওকে, এই জন্য টেক্সান সবাই কিন্তু একসময় মেক্সিকান ছিল, কারণ বর্ডারটা এক্সটেন্ড করছে। তো কিন্তু ওদের সাথে একটা অরিজিনাল মেক্সিকোর একটা সম্পর্ক আছে আর কি। বলে তুমি মেক্সিকো চলে যাও, তোমার এত স্টেজ 4, এতটুকু অ্যাসাইটিস, এত পানি, এত বিগ টিউমার, কেন ডু এনি কেমো। তো আমার কাছে আসলো মানে বিরাট হোপ, ডক্টর হক, আমার অনেক ফ্যামিলি মেম্বার তোমার কাছে আসছে, ভালো হয়েছে, আমার জন্য কিছুটা করো। তো আমার প্রথম গোল ছিল এখানে তাকে কেন তার এত অ্যাডভান্স লেভেলের ক্যান্সার হলো, যদি আমি তার ইমোশনটাই কন্ট্রোল আনতে পারি, ট্রমাটাই কমাতে পারি, তার ফিজিক্যাল হিলিংটা সহজ হবে। তখন তাকে আমি শুরু করছি মেডিটেশন করানো, ওই অর্গান পয়েন্ট ধরে ধরে কোন বয়সে তার পেনটা আসে। দেখলাম যে তার চাইল্ডহুডে কোনো একটা সময় সে অ্যাবিউজ হয়েছে। জানেন আমেরিকাতে, মেক্সিকোতে সেক্সুয়াল অ্যাবিউজটা খুব কমন ইয়াং বয়সে, তো ওপেন ফ্রি সেক্সের দেশ, এটা ছেলেরা সেক্স করতেই পারে। কিন্তু সেটা যেটা এমনটা পর্যায়ে গিয়ে গড়ায় যে ছেলে মেয়ে জোর করে সেক্স করে, তখন যেটা হয়, আর এটা এখানে ইন্টারফেয়ার করতে পারে না, কিন্তু তারা তো চাইল্ড, 18 কমে, ছেলে মেয়ের প্রতি কোনো আইন নেই এখানে কোনো। তো ওই যে ট্রমাটিক সেক্সুয়াল অ্যাবিউজটা, শি কুডন্ট টেক ইট। আমি হিস্ট্রি পুরো নেই, আমি তো টেস্টে পাইছি যে তোমার সেক্সুয়াল অ্যাবিউজ বডিকে বলা যাবে, এখানে কমিউনিটি টু দ্য বাড়ি, যে তোমার কোন বয়সে পেইনটা, কোথায় পেইনটা, কোন ধরনের ট্রমা। সিরিয়াসলি স্কুল কিনেসিওলজি, স্কুল এনইটি, দেখবেন আপনারা গুগল করবেন এনইটি, হাউ টু ডিটেক্ট ইউর ট্রমা ডিটেলস ফ্রম এনইটি, নিউরো ইমোশনাল টেকনিক। তো এনিওয়ে, তো এইভাবে আমরা বের করলাম। তার মানে লিভারের যে ইমোশনকে আপনি ফিক্স করতে না পারেন, আপনার বডির হিলিংটা হবে না, কারণ লিভার তো বডির ম্যানেজারের মতো। আর লিভার যখন ফ্লো হচ্ছে না, ইমোশন ধরে রাখছে, আপনাকে এটা আনব্লক করতে হবে, রিলিজ করতে হবে, বাপরে বাপ। দেন গিয়ে আপনার বডি তার হিলিংয়ের জন্য একটা এনভায়রনমেন্টটা পাবে, বডি হিলিংয়ের একটা সুযোগ পাবে, তখন গিয়ে হিলিংটা হয়। এটা আমি করি তখন যখন দেখি যে একটা মানুষ জটিল রোগে আক্রান্ত। বিশ্বাস করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমনভাবে বানিয়েছে, একটা মানুষ এত জটিল রোগে আক্রান্ত হতে পারে না, হওয়ার কথা না। ওই ট্রমাটা, ফিজিক্যাল ডিস্টারবেন্সটাকে ওই জটিল রোগের দিকে নিয়ে যায়। এই জন্য জটিল রোগ থেকে সুস্থ হওয়ার আগে আমার কিছু বাঙালি দেখবেন ফ্লোরিডাতে বা নিউ ইয়র্কে, যারা আমার কাছে আসছেন স্টেজ 4 ক্যান্সার থেকে সুস্থ হয়েছেন, এদের সাথে বা যে কোনো জটিল রোগগুলো আমার দেখবেন, আপনার যদি কোনো পডকাস্ট দেখেন আমার বা স্টোরি দেখেন, বা আমেরিকা তো আমি তো আগে তো বাঙালি এক্সপোজ ছিলাম না আনটিল 2020 পর্যন্ত। অনেকে আমেরিকান দেখবেন, একটা ছেলে 16 বছর হাঁটতে পারে নাই, তার নাম হলো অ্যাডান চেজ, তার 3টে ভিডিও আছে, আমরা দেখবেন 16 বছর হাঁটতে পারে না, কিডনি ড্যামেজ। আরে বয়স 32-33, কিসের কিডনি ড্যামেজ হবে? ইটস নট এ কিডনি ড্যামেজ, সামথিং রং। I dig down. What is the emotional trauma is holding you off? ইমোশনাল যখন ট্রমা ফিক্স করলাম, তার ব্লাড প্রেশারকে ফোকাস করলাম, কিডনি রিজুমিনেট করার জন্য আমরা একটা ডক্টর রয়্যাল লি, একজন জাপানিজ আমেরিকান, সে একটা আবিষ্কার করছে যে কীভাবে কোষকে হিলিং করে। তো ওই রয়্যাল লি যে কোষকে হিলিং করার জন্য আমি কিডনি সাপোর্ট দিলাম, ব্লাড প্রেশারকে ম্যানেজ করলাম, ট্রমাটা গেছিল, সে সুস্থ এমনভাবে হয়েছে, he got back to his life, he can run, and he said that he has been going to every different city, every different weekend to enjoy his life, because he never thought he's gonna be walking, he's gonna be running. He said, oh, I go for canoeing this weekend, biking or hiking this week I go to for like this and that, because he got back to his life, and that's new life. He never thought about it. 16 বছর হাঁটতে পারে নাই। তো ইমোশনাল ট্রমা, যেটা বলছেন যে লিভারের যদি ইমোশনাল ট্রমাকে ফিক্স করা যায় জটিল রোগের ক্ষেত্রে, তখন জটিল রোগগুলো সুস্থ হতে শুরু করে। এই জন্য আমি বলি সবাইকে, আমি তো সবাইকে চাইলে পৃথিবীর 18 কোটি মানুষকে চিকিৎসা করতে পারবো, 18 কোটি বাঙালি চিকিৎসা করতে পারবো না। তো আমি সবাই বারবার বলি, আপনারা বেসিক ট্রমা থেকে বাঁচার জন্য আপনারা অর্গান পয়েন্টগুলো এখানে ধরবেন, কপালে দিবেন। আমি অনেকবার লাইভে দেখিয়েছি আপনাদেরকে আমার বিভিন্ন প্রোগ্রামে। এই প্রতিদিন সকালে একবার বিকেলে একবার আপনারা এই মেডিটেশনটা করবেন, তাহলে বডি তার ট্রমাটিক যে পয়েন্টগুলো আছে, আস্তে আস্তে লিভার তার ট্রমা, ইন্টেস্টাইন এবং গলব্লাডার তার ট্রমা আস্তে কমাই ফেলবে। কি করতে হবে আমরা যদি ট্রমা থেকে যদি আমরা একটা এক্সারসাইজ করি, ধরেন জি, অসুবিধা নেই, করেন একসাথে করি। ধরেন কি করবো? আমি করছি, আপনার 2 দিকে আছে না, এখানে আছে, এখানে আছে। জি, তো ট্রমাগুলো পয়েন্টগুলো এখানে,
কোথায়? এখানে ধরেন দেখেন এই যে এখান থেকে শুরু হয় আর কি, যেখান থেকে আপনার হ্যাঁ, এটা। জয়েন্ট শেষ থেকে শুরু হয়। ও জয়েন্ট তিনটা শেষ। আঙ্গুল। এই আঙ্গুলটা দেখবে। 3টা আঙ্গুল দিবেন। হ্যাঁ, কি এভাবে? হ্যাঁ, 3টা আঙ্গুল দিলে হবে, 4টা দিলে সমস্যা নেই, 4টা দিলেন। তো 4টা আঙ্গুল দিয়ে ধরুন এখানে আপনি সবগুলোর অর্গান যেগুলো ইমোশন ধরে রাখে, জি 4টা অর্গান ধরে ফেলছেন কিন্তু আপনি এখানে। ওকে তাই? ইন্টারেস্টিংলি আমাদের যে প্রোস্টেট আছে না, প্রোস্টেটের কিছু ইমোশন ধরে রাখে। আপনি দেখবেন পুরুষরা বয়স এখন থেকে যেটা হচ্ছে স্যাডলি বয়স 40 হওয়ার পর থেকেই এখন তাদের প্রস্টেট সমস্যা শুরু হয়ে গেছে। এখন প্রস্রাব বন্ধ হওয়াটা আজকে বয়স 40 হতে শুরু হয়, হ্যাঁ প্রস্রাব ঘন এবং হওয়া শুরু বয়স হয়। 80 হলে এখন প্রায় মানে বয়স একটু বাড়তে বাড়তে প্রস্টেট ক্যান্সার গুলো এখন প্রোস্টেট ক্যান্সার দিয়ে চলে যায়। হ্যাঁ এবং প্রস্টেটও কিন্তু এই ধরনের ট্রমা ধরে রাখে। তো এখানে প্রস্টেটের পয়েন্ট আছে এখানে। ওকে তো আপনি 4টা পয়েন্ট ধরে যখন আপনার এই কপালটা কিভাবে রাখবেন, সামনে একটু ঝুঁকবেন, ঝুঁকে আপনি আপনার জীবনের দুঃখ, কষ্ট, বিপদ, ভয়, রোগ, ব্যাধিগুলোকে চিন্তা করবেন এবং শ্বাসের ব্যায়াম করবেন। তো আমি একটু বলি আপনাদেরকে, যদি আপনি এইভাবে করতে পারেন কয়েক মিনিট, আপনি দেখবেন 5 মিনিট পরে আপনার হঠাৎ বডি পুরো হালকা হয়ে গেছে। কারণ এই যে ট্রমা যেটা আপনি হোল্ড করে রাখছিল, লিভার ওই মুহূর্তের জন্য যে আপনার ইমোশনাল অর্গানগুলো এই মুহূর্তের জন্য একটু অ্যাক্টিভেট হয়েছে। এটা আপনি ডেলি করেন, আজকে সকালে এখানে করলেন, বিকেলে এখানে করবেন, অল্টারনেট করবেন, 2বার করে করেন। যারা জটিল রোগে আক্রান্ত তারা ইমোশনালি এই হিলিংটা হলে তো ফিজিক্যাল হিলিংটা হওয়া সহজ হবে। এটা আপনারা করতে পারেন। আর এমনি লিভারকে ভালো রাখার জন্য এক্সারসাইজ, ফাস্টিং, আপনার মানুষকে ক্ষমা করা, তারপরে সবসময় গ্রেটফুল থাকা। আপনি যদি শুকর আদায় করেন বা গ্রেটফুল হন আল্লাহর প্রতি না, মানুষের প্রতিও, আল্লাহ বলছেন যে তুমি যদি আমার প্রতি গ্রেটফুল হতে না পারো, আমার বান্দার প্রতি গ্রেটফুল হতে পারবা না। Yes. আল্লাহ অন্যভাবে আবার এখানে বলছে, ওরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলছেন যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা শুকর আদায় করো বা গ্রেটফুল হও তোমাকে আমি আরো বাড়িয়ে দিব। এখানে বাড়িয়ে দেওয়াটা কিরকম দেখেন, যদি আমি শুকর আদায় করি, গ্রেটফুল হই, তাহলে আমার লিভার তার সমস্ত ফোরগুলো খুলে যাবে, লিভার তার আবার ফাংশনিংয়ে চলে আসবে। লিভার যদি ফাংশনিংয়ে আসে, আমাদের মেটাবলিজম, এনার্জি, নিউট্রিশন অ্যাবজর্পশন, অর্গান ফাংশনিং, আমরা সুস্থ হব। আল্লাহ বলছে আল্লাহ বাড়িয়ে দিবে। আমার সুস্থ হয়ে মনে রাখবেন, আপনি একটু আগে বলছিলেন যে ভাইয়া যে খাবারে এত খরচ লাগে, হ্যাঁ যদি আপনি সেই খরচটা শরীরকে দেন, আপনার ব্রেন ফাংশন অনেক বেড়ে যায়। সব এখন তো ব্রেনের খেলা, এখন কি আর ওই মারামারি আছে? হ্যাঁ, নলেজ কি গেম করে? নলেজ গেম সব এখন ব্রেনের খেলা দুনিয়াটা, বুঝছেন? যেখানে যাবেন আপনি, যদি ভালো ব্রেন থাকে টাকা তো এমনিই আসবে, আপনার বিজনেস আপনি এমনিই গ্রো করবেন, ইনশাআল্লাহ আপনি ক্যারিয়ার এমনি শাইন করবেন রে ভাই। হ্যাঁ ভাই আমি একটু অ্যাড করি ভাই। হ্যাঁ হ্যাঁ। প্লিজ আল্লাহ, মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ তাআলা হ্যাজ বিন মানে এত দয়া এবং দয়া করছে, মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আই থিঙ্ক এভরিওয়ান হ্যাজ প্রবলেমস ইন দেয়ার লাইভস। আই থিঙ্ক সবাই, আল্লাহ তাআলা এটাই একটা টেস্ট। তো আলহামদুলিল্লাহ আমি যখন ক্লাস 7-এ ছিলাম তখন অনেক হাদিস, কোরআন এগুলা নিয়ে স্টাডি করার সুযোগ হয়েছিল। তো এগুলার অনেক ঘটনা আছে, ওগুলার অনেক চ্যাপ্টার আছে, এগুলোর কারণে অনেক মায়ের মুড়ি খাইছি আর কি। কারণ আমার ফ্যামিলি, একটু বলেন কেমন মারুরি খাইছেন? মায়ের এটা বললে আবার একটু পার্সোনাল কথাও হয়ে যায়। ঠিক আছে, একটু কনটেক্সটেই থাক, কোনো যাই সমস্যা হোক, নাই। না যাই, বাট যাই হোক, এনিওয়েজ। তো মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ তাআলা কেন এই নলেজগুলো আমাকে দিয়েছিল, কেন আমাকে দিয়েছিল? বিকজ আমার আশেপাশে অনেকে এরকম দেওয়া হয়নি বা জানে না কেন, মানে এখন মেবি আই ডোন্ট নো, আমি আমার আসলে বলার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হইতেছে এটা, আই অলসো ওয়েন্ট থ্রু লট অফ ট্রমা, লট অফ প্রবলেমস, বোথ ফাইন্যান্সিয়াল, স্পিরিচুয়াল, ফিজিক্যাল, মেন্টাল। আমার গ্রেড 2 ফ্যাটি লিভার আছে। আমি প্রায় 7-8 বছর ধরে আমার হাই কোলেস্টেরল, প্রি ডায়াবেটিক, স্ট্রেস, আমার অ্যাংজাইটি আছে, আমার ফ্যামিলি থেকে আসছে অ্যাংজাইটি। আই হ্যাভ লট অফ আদার প্রবলেমস। And I used to think, আল্লাহ আমাকে তুমি কেন এগুলা দিছো, কেন আমাকে এগুলা দিছো, আমি কেন এগুলা প্রবলেমের মধ্যে ফেস করতেছি, এরকম মনে হইতো আমার এক সময়। এখন আমি খুব আল্লাহর প্রতি গ্রেটফুল থাকি, আলহামদুলিল্লাহ যে আল্লাহ তুমি আমাকে দিছো, আমি বুঝতে পারি, আমি রিলেট করতে পারি। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি ইসলামের ব্যাপারে বা কোরআনের ব্যাপারে অনেক কিছু আমার আরও শেখার বাকি আছে, আমার জানার বাকি আছে, কিন্তু ছোট কিছু জিনিস আছে। I always say to myself when I'm going through a tough time, such as Hasbunallahu wa ni'mal wakil wa ni'mal mawla ni'mal nasir.
তো আমি খুব কম বুঝি, কম জানি। কখনো প্যারা খাইলে আমি খালি আল্লাহকে বলি, আল্লাহকে আমি মানে আমার স্ট্রেসটা আল্লাহকে অফলোড করে দিই। অনেক সময় টিম নিয়ে, বিজনেস নিয়ে এত প্যারা খাই, এত স্ট্রেস খাই, বলার মতো না। তখন আমি নিজেকে চিন্তা করি যে why am I taking stress? আল্লাহ তাআলা তো I have Allah with me. Why do I have to take stress? Financial stress. ভাই আপনি কল্পনা করতে পারবেন না যে গত মাসে আমার one of the worst month গেছে এই 2025-এ, ফাইন্যান্সিয়ালি ওয়ার্স্ট মান্থ, মানে ওয়ার্স্ট অফ দ্য ওয়ার্স্ট। আমার এমন অবস্থা যে আমি রাজশাহীতে চলে যেতে হবে এরকম আমি মনে মনে চিন্তা করতেছি, আমি মনে হয় ঢাকায় থাকতে পারবো না। সো আমি যদি এই বার্ডেন আমি কেন নিব, কেন আমি নিজে নিজে একা সাফার করতেছি? আই স্টার্টেড টকিং টু আল্লাহ, তাহাজ্জুদের নামাজ পড়তেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি। সাজাদ একটা ভিডিও বানাইছে, মুসা আলাইহিস সালামের একটা ভিডিও, মানে মুসা আলাইহিস সালাম একটা দোয়া আল্লাহ তাআলা করছিলেন যে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, হে আল্লাহ আপনি আমার দিকে যে কল্যাণটাই পাঠাবেন এটার জন্য আমি ফকির হয়ে আছি, আমি কাঙ্গাল হয়ে আছি। আমরা যখন লস্ট, আই ডোন্ট নো হোয়াট টু ডু, আল্লাহ তাআলা এত ব্লেসিং দিছে, এত কিছু দিছে, আমরা তাকাই না। আমি এই বই পড়ি, ওই পডকাস্ট দেখতেছি, এটা সেটা দেখতেছি। সো আই স্টার্টেড প্রেইং এন্ড আমি আল্লাহর কাছে সব ডাম্প করতেছি, আল্লাহ আমি কিচ্ছু জানি না, ইউ টেক কেয়ার অফ দিস। অ্যান্ড দেখতেছি ভাই একটার পর একটা, মানে এত মিরাকলস হওয়া শুরু করছে। আই ক্যান রাইট এ বুক, লিটারালি আই ক্যান রাইট এ বুক। আমি কিন্তু এমনি ফুলাই ফাপাই কথা বলতেছি না ভাই, আমি আপনাকে পুরা ধরে 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 বলতে পারবো। সমস্যা রয়েছে, আমি আমার কাছের মানুষদেরকে ব্যবহার করে বলি যে সাজ্জাদও জানে যে miracles don't happen miraculously, miracles happen logically. এই জন্যটা আমাদের কাছে মিরাকেল লাগে না, যে আমি তো এই কাজটা করছিলাম তাই এই আমি কারণেই মনে হয় এটা পাইছি। হয়েছে। আসলে এটা আল্লাহর দয়া ভাই, ছিল। ভাই আমি একটা ভিডিও সেদিন দেখতেছি, বুঝছেন, ভিডিওটা বলতেছে এরকম, আমরা মনে করি কি যে আচ্ছা ঠিক আছে, আমি আমার একটা প্রবলেম এটার মধ্যে দিয়ে যাইতেছি, অমুকে মনে হয় আমার সলিউশন করবে, অমুক বইটা পড়লে মনে হয় সলিউশন পাবো, এইটা করলে মনে হয় সলিউশন পাবো। বলতেছে তোমার কিছুই লাগবে না, ডিরেক্টলি আস্ক ফ্রম আল্লাহ। আল্লাহ ডাজন্ট নিড মিডিয়াম, আল্লাহ ডাজন্ট নিড মিনস। তোমার ইমান কি লেভেলে তুমি মনে করতেছো যে কি অমুকটা করলে তারপরে মনে আই ইউজ টু ইউনো হোয়াট আই ইউজ টু ডু, আমি পডকাস্ট শুনতেছি, এই করতেছি, সেই করতেছি, হ্যান্ড করতেছি, কোনো সলিউশন আসতেছে না। আমার দুনিয়ার সব নলেজ আছে, আমার প্রবলেমসের আমি জানি, কিন্তু সলিউশন আসতেছে না। আমি আল্লাহকে বলি, আল্লাহ আমি অনেক ভুল কাজ করে ফেলছি, কারণ আমি আসলে মিডিয়ামের দিকে তাকাইছি, আমি তো তোমার দিকে তাকাইনি হয়তো বা, আল্লাহ মাফ করো। আল্লাহ আই ডোন্ট নো হোয়াট টু ডু, ওই যে এই দোয়াটা, আর যা যতটুকু নলেজ আছে ভাই, বিলিভ মি, মিরাকেলস আফটার মিরাকেলস আফটার মিরাকেলস। আমি গত 30 দিনে যেটা করছি, গোটা 1 বছর আমি এটা করতে পারিনি, লাস্ট 30 days। জাস্ট আমি বলতেছি যে কি এই জন্য আমি আই এম সাচ এ বিগ বিলিভার যে আমরা সেগুলো বললে মানুষ ভাই খালি ধর্ম নিয়ে কথা বলে, ইসলাম নিয়ে কথা বলে, বাট ভাই ইট ইজ লাইফ চেঞ্জিং। সবকিছু আপনার দুনিয়ার সবকিছু ইসলামে রিলেটস। তো আমি যখন ডক্টরদের ট্রেনিং দেই, তো ডক্টর ট্রেনিং আমি একটা কথা বলি, দেখেন আমি আই এম নট এ স্কলার, আই এম নট এ আইনেমার ওয়েন্ট টু মাদ্রাসা, বাট আমার প্রতিটা মানে মেডিকেল সায়েন্সের সবকিছু আমি তোমাদের শিখাবো, এভরিথিং আই রিলেটেড টু ইসলাম। ইসলামের সবকিছুই মানে দুনিয়ার সবকিছু মিলে রিলেটেড। হ্যাঁ, ফর দ্য লাইফ না ভাইয়া, দ্যাটস দ্য কমপ্লিট কোড অফ লাইফ। বুঝতে পারছেন যে রাসূলুল্লাহ বলছেন যে জুতের ফিতার মধ্যে তাও তুমি আল্লাহকে দোয়া করো আগে। কেন বলছেন যে প্রতিটা ক্ষেত্রে দোয়া করতে হবে? আমি একটা এক্সাম্পল দিই, ডক্টর জাহাঙ্গীর কবির তার ফেসবুক পেজটা হারাইছিল, লোকজন অ্যাটাক করছে, প্রায় 1 মাস লেগে গেছে কিন্তু ফিরে পেতে। এখন আমার যেটা হয়েছে, আমার পেজে অ্যাটাক করলো, কারণ আমার নামে তো প্রায় 70-80টা পেজ। এরা তো আমার নাম দিয়ে এরা কি করে, ওরা সেক্সের ওষুধ, কি ওজন কমানোর ওষুধ বিক্রি করে সারাক্ষণ। হ্যাঁ, আমার নাম দিয়ে মানুষ আমাকে ডিজিটাল থেকে আমার কল দেয়, আমেরিকা ছিলাম থাকা বলে কি আপনি এগুলো কি করতেছেন দেশে, আপনি দেশে থাকেন না আপনার নামে, আপনি এগুলো দেশে এগুলো কি বিক্রি করেন, আপনি কি পাউডার বিক্রি করেন? ভাই এটা কি বলেন, আমি পাউডার বিক্রি করবো? ক্যানভাস কি বলে? আমি বললাম যে দেখেন, আপনার দেখেন আমার পেজটা, এটা আমার পেজ, এটা এর বাকি সবগুলো পেজগুলো আমার নামে করা ভুয়া পেজ এগুলা। এখন তারা করছে কি, তারা কিন্তু আমার পেজটা খেয়ে দিছে। যেহেতু করে রিয়েল পেজটা হারা যায়, তাহলে মানুষ কি করবে, ওই পেজ খুঁজে পাবে। আপনি এখন গুগল করে আমার নামে দেখবেন, এমনগুলা পেজ পাবেন, এত সুন্দর সুন্দর ব্লু ট্যাগ মারা, এত। আমি দেশে আসছি না আজকে, হ্যাঁ
আমার কোনো পেজ আমি দিই নাই কিন্তু, না। আর ফেক পেজ সবগুলো দিয়ে দিয়েছে কিন্তু তারা জানে। তারা এয়ারপোর্টে বুঝতে পারছে আমি দেশে আসছি। আই নো, আনবিলিভেবল, বুঝছেন ভাই বাংলাদেশি মানুষ যে ভাই এমনও পারে। তো আমি কি ভাই যে কথাটা বলছি শুনেন না, সেটা হচ্ছে তো মানে আমার পেজে হারাইছে না, হ্যাঁ, বলছি হ্যাঁ। এরা তো এত চক্র, বিরাট চক্র না এরা, জি 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 আমার পেজ তো আর আমি ফিরে পাবো না। জানেন আমি 5 দিনের মাথায় পেজ ফিরে পাইছি আমি, কারণ আই ওয়াজ ইন তাহাজ্জুদ। আল্লাহ, মাই ওয়ার্ক, মাই প্রতিটা কথা আমি, আপনারা খেয়াল করছেন কিনা, অনেক কিছু আছে সায়েন্স রিভিল করছে, আমি বলি না, যেগুলো সায়েন্স ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি। হে আল্লাহ, তুমি আমাকে ইসলামিক জ্ঞান দিয়েছো। কারণ আমেরিকা যাওয়ার পরেই আমি যেটা করেছি যে আল মাগরিব একটা ব্যাচেলর প্রোগ্রাম আছে, ব্যাচেলরটা বড় অংশ শেষ করেছি আমি। তাহলে ইসলামিক বেসিক নলেজ আল্লাহ আমাকে দিয়েছে। তো আমি ওই নলেজের বাইরে যেটা যায় মডার্ন মেডিকেল সাইড আমি বলি না, এটা চেঞ্জ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আপডেট হতে সময় আপডেট হবে, লাগবে। যেটা আপডেট হয়েছে যেটা ম্যাচ করছে এটা আমি বলি, ঠিক আছে? Because যেমন এই বই তো আর চেঞ্জ হবে এই বইতে না। চেঞ্জ হবে না। Exactly. যেমন এটা আল্লাহর কথা। দুধ খাওয়া, ডক্টর গ্রুপ, মেডিকেল গ্রুপ, দুধ খাওয়া ক্ষতিকর। হ্যাঁ কিন্তু আমি বলি নো, দুধ খাওয়া ক্ষতিকর না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধটা খাইছে একদম কাঁচা, খাইছে কাঁচা। জি ফার্মে কিভাবে খাইছে জি এভাবে খান, দেখেন না দুধ পেটে কোনো সময় ক্ষতি করে না। আর আপনি মানে ওখানে যে এনজাইমটা থাকে, হ্যাঁ। ওইখানে যেটা থাকে, ওই জাল টাল দিয়ে তো এগুলা হ্যাঁ, যার দিতে সমস্যা নেই, না সমস্যা নেই। কিন্তু ওই যে প্যাস্টুরাইজ করে তো এনজাইম নষ্ট হয়ে যাচ্ছে। উপরেরটা সরাচ্ছি, হ্যাঁ, এটাও আছে। মার্ক করে। তো ভুলটা করছে, ওটা ভুলটা তারা বুঝতে চান। আমরা তো যদি ইসলাম জানি, উই হ্যাভ এ সলিউশন। দুধটা আল্লাহ বলছে শেফা, রাসূলের মধ্যে দুধ হলো শেফা। হাউ কাম দ্যাট কুড বি টক্সিক অর সামথিং, এই জন্য ইসলামিক ভ্যালুটা আমাদেরকে অনেক কিছু সহজ করে দিয়েছে, যে এটা বুঝার এবং জানার। এই জন্য তো যেটা বলছেন দোয়া, হ্যাঁ আল্লাহ দেখেন, আল্লাহ আমার কথা হলো তো তোমার ধর্মের বাড়ি কিছু বলি না। আমি দীর্ঘদিন প্রায় 15 বছর কেমিস্ট্রি প্রফেসর ছিলাম। আমার $1 মিলিয়ন বাড়ি, আমার ওয়ার্ল্ডের একটা বেস্ট কার আমার ছিল। আজকে আমি গাড়িতে চলতে পারি, ঢাকা আসে আমার অনেক সময় ঘরে চলতে হয়, মানে সিম্পল। ঢাকা আসে আমার আপনি গাড়িতে চলেন, ভাই আমি গাড়ি চড়ি না, ঠিক আছে বুঝছি। আমার লেক্সাস X7 আমার ছিল এই লাইনে আসার আগে। এই লাইনে আসার আগে আমার লেক্সাস X7 ছিল, আমার $1 মিলিয়ন বাড়ি ছিল, এখনো আছে আলহামদুলিল্লাহ। এরপরে আমার একটা আমেরিকান সিটিজেনের জন্য এর বাড়ি কিছু দরকার নাই। না এটাই আমেরিকানরা, আপনি আমেরিকা ছিলেন জানেন, আমেরিকানরা কখনো 2টা বাড়ি করে না। নো, দে ওয়ান হাউস ডান। জানেন এটা আমেরিকান কালচার। বাংলাদেশি কালচার না, 5টা বাড়ি হবে, 3টা হবে, কয়টা flat, তাই না? আমেরিকান থট। ওকে তাহলে আমি আল্লাহ, আমি দেশে আসি নাই যে নারকেল তেল বিক্রি করে টাকা খাওয়াবো, ব্রাউন সেল বেশি 2 টাকা খাওয়াবো, এটা আমার গোল ছিল না। আল্লাহ, আমার যে হিউম্যানিটেরিয়ান কাজ, আমার যে 3 মিলিয়নের মতো ফলোয়ার, এরা আমাকে ভালোবেসে প্রতিদিন আমার গাইডলাইনটা ফলো করে, আমার কথা শুনছেন বসে আছে। আল্লাহ, তুমি আমার পেজটা ব্যাক দাও। এতগুলো মানুষের সেবা বঞ্চিত করো না। কিছু ফেক মানুষ যারা আমাদের নাম দিয়ে ওই পেজ চালাবে, আমার রিয়েল পেজ খেয়ে দিবে। আল্লাহ, আমাকে পেজটা ব্যাক দাও। আমি তো প্রথম ভয় পাইছি, আল্লাহ দেখো জাহাঙ্গীর কবিরের মতো এত বড় পেজ, 1 মাস লাগছে হ্যাঁ না। আল্লাহ ক্যান চেঞ্জ দ্য স্টোরি। আল্লাহ ইজ দ্য ওয়ান নারিশার সাস্টেনার, হি ক্যান ডু। আমি 5 মাসে পেজটা ব্যাক পাইছি। এখন হয়তো আমার টিম বলবে, স্যার আমরা করছি, স্যার আমরা অ্যাডভান্স। নো, কাম অন কোয়াইট। আই ওয়াজ ইন তাহাজ্জুদ। আল্লাহ, আমার এই কাজ শুধু সাদাকায় জারিয়ার জন্য। আমি প্রথম যখন আমেরিকা থেকে বাংলাদেশে আসি 2015 সালে, ভাবছি বাংলাদেশে আর কখনো আসবো না। ওয়াই ভাই? এটাই বাংলাদেশ শেষ আসা। কেন ভাই? দীর্ঘদিন যারা আমেরিকাতে, আপনি একটা যদি সেটেল লাইফ লিড করেন, আপনার যদি বেস্ট কার, বেস্ট হাউস, আপনি একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, you have a very honored and respected and dignified and luxury life. Yes. আপনি টাকা সরে যাবে বসে থাকবেন, you don't need to do that. You don't want that life. প্রথম আমার বাড়িতে ফেনী যাচ্ছিলাম, ঢাকাতে ফেনী যাচ্ছিলাম, বহু বছর পরে প্রথম গাড়িতে উঠলাম। হারে গাড়ি চালাতে ভাই, আমার মেজে ভাই কল দেন, ভাইয়া কি হবে, এই ড্রাইভার তো আমার মনে শেষ করে দেবে আজকেই। না, ড্রাইভিং এরকমই। বারবার বলছি যে আমি আর বাংলাদেশে আসবো না। আসলে তো আসলাম, কিন্তু এই বাংলাদেশে আর ঘুরতে পারবো না, বাধ্য হলে আসবো, নাহলে আসবো না। তো এই জন্য বলছি, আল্লাহ আমার কাজগুলো সাদাকায় জারিয়ার জন্য আসা, মানুষের নিড, মানুষের ভালোবাসা, মানুষের দোয়া এবং মানুষের যে আকুতি, সেখান থেকে আজকে আমি এতগুলো ভিডিও বানানো, এতগুলো কাজ। এনিওয়ে,
মানুষ ভাই একটা জিনিস এই জন্য আমি তো দোয়া চেঞ্জ ভাই একটা জিনিস অ্যাড করি, আমার মনে হয় যে আমাদের এই জায়গাটাতে ফিলোসফি অনেকটা সিমিলার, আপনার আমার ইভেন আমাদের যে অডিয়েন্স দেখতে তাদের সাথে ফিলোসফি সিমিলার। খেয়াল করেছেন, আপনি বলতেছেন আমার ফেসবুকের পেজ 3 মিলিয়ন ফলোয়ার্স, আপনার অলমোস্ট আলহামদুলিল্লাহ। ইউটিউবেও বেশ আপনি অনেক যাই হোক, আপনি আমাকে বলতেছিলেন আমরা যখন পডকাস্ট শুরু করতেছিলাম তখন হচ্ছে যে আমাদের কিন্তু এত ভারী ভারী ইকুইপমেন্টস নাই, আপনি বলতেছেন আমাকে হ্যাঁ এটা নাই বা ওটা নাই। আমি ইভেন এটাও আপনি একটা ফোন পিছনে আছে, এটা রেকর্ড হইতেছে, হ্যাঁ সমস্যা নাই। দেখেন আলহামদুলিল্লাহ, আপনি বুঝতেছেন হাউ ব্লেসড ইউ আর। আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বাস করেন ভাই, আমরা যে 2 সেন্স পডকাস্ট শুরু করতেছি আমাদেরও এটা একটা সাদকায়ে জারিয়ারই একটা অংশ, এটা আমাদের যে উদ্দেশ্য এন্ড এভরিথিং। আমার কাছে মনে হয় কি জানেন, আমরা কিছুই করিনি, আমি সাজ্জাদ কিছুই করিনি, পুরাটাই না আমার মনে হয় একটা ইনভিজিবল ফোর্স হেল্প করছে। আলহামদুলিল্লাহ। আমার মনে হয় মানে বিশ্বাস করেন আমি আর ওই এমন কোনো জিনিয়াস কোনো কিছু করিনি, কিচ্ছু জিনিয়াস না। যদি আপনি আমাদের দেখেন বা কেউ যদি অ্যানালাইজ আছে তো আপনারা দেখি তো কি কাজ করেন, এমন কি করছেন যে এত বড় হইলো, এটা বলবে ই আল্লাহ, এটা তো অনেক ফ্ল খুঁজে পাবেন। মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের কোনো ক্রেডিটই নাই এখানে, আমরা কোনো জিনিয়াস কিছু করিনি। তো আলহামদুলিল্লাহ এখানে আল্লাহ তাআলা আমাদেরকেও আলহামদুলিল্লাহ অনেক হেল্প করছে। এবং আমাদেরও যেটা ফাইট, আমারও একটা ফাইট হতেছে যে আপনাদের মতো মানুষ, আমরা চাই, আমি সাজ্জাদ আমরা সবাই চাই এরকম আরো মানুষ আসুক যারা আসলেই মানে হিউম্যান, মানে মানুষের জন্য যেন আসলে হেল্প করে ভাই। সো থ্যাংক ইউ ফর কামিং এন্ড মানে ডুইং, মানে এরকম ওয়ার্ক করতেছেন। রাসূলুল্লাহ বলছেন যে দ্য বেস্ট অফ ইউ আর দ্য ওয়ান হু আর বেনিফিশিয়াল টু আদার্স, সো ইউ অল ক্যান বি বেনিফিশিয়াল টু আদার্স ইনশাআল্লাহ সাকসেসফুল। তিনটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে যে কিডনি, ডায়াবেটিস এবং গ্যাস বা হজম। ভাইয়া আপনি আরেকটা কথা বলেন, সেটা হচ্ছে যে ডায়াবেটিস 100% নাকি রিভার্স করা যায়? 100% একটা মানুষ বছরের পর বছর ডায়াবেটিস নিয়ে চলতেছেন, তার এতগুলো ওষুধ লাগে, ইনসুলিন লাগে, আপনি বলতেছেন যে এই মানুষটাও নাকি একদম 100% তার সুস্থ জীবনে ব্যাক করতে পারবে। হাউ ইজ দিস ইভেন পসিবল? এটা আসলে পসিবল, এবং এটা পৃথিবীব্যাপী অনেক মেডিকেল ডক্টর, মেডিকেল ক্লিনিক এটা প্রুভ করেছে। ওখান থেকে আমি ক্যাচ করি এবং যে মেথডটা ফলো করি, এটা করার পর গত 5-7 বছরে আমি যে ফল পেয়েছি দেখছি এটা 100% কাজ হয়, মানে 100% পেশেন্ট ডায়াবেটিস রিভার্স হয়। কোন স্টেজ থেকে আসে বা কিরকম হয়? যদি কারো ডায়াবেটিস দীর্ঘদিন থেকে এসে কিডনি নষ্ট হয়ে গিয়েছে, কিডনি ডায়ালাইসিস করতে হচ্ছে, তখন থেকে একটু টাফ। বাট ইন জেনারেল যারা ব্লাড প্রেশার, ডায়াবেটিস, কোলেস্টেরল, কিছু বেসিক মেটাবলিক রোগে ভুগছে তারা 100% ব্যাক করে। ডক্টর টাইলর নিউক্যাসল ইউনিভার্সিটির প্রথম এটা দেখায়। আচ্ছা আচ্ছা। তারপরে আমেরিকাতে বেশ কিছু ক্লিনিক, নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন বেশ কিছু কেস স্টাডি পাবলিশ করে। তো আমি যেটা করেছি, আমার ক্লিনিকে একটা কেস স্টাডি পাবলিশ করছি আমি, এবং আমি প্রায় 17টা ব্যাচ আমি শেষ করেছি যারা পুরোপুরি ডায়াবেটিস থেকে বেরিয়ে আসছে 100%। আপনি দেখবেন এক ডাক্তার মানিকগঞ্জ থেকে আসছে, আচ্ছা, বহুদিন থেকে তার ডায়াবেটিস, শুধু মানুষ থেকে ওষুধ খাওয়াচ্ছে, নিজে ওষুধ খাচ্ছে, মানুষ খাওয়াচ্ছে। আমার ভিডিও শুনলো, ঢাকা আসলো, চিকিৎসা নিল। তো আমি যখন ঢাকা আসি আমার সাথে দেখা করে, বলে কি আমি একটা একটা ছবি উঠাবো আপনার হাতে একটা, তাই মানুষকে বলবো দেখেন এই ডাক্তার এটা ফলো করি, আমি ভালো হয়েছি, আমি আমার পেশেন্টদেরকে বলবো। তো উনি বলছে যে আমি ডায়াবেটিস ভালো হয়েছি তা না, আমার উঠতে মন চায়, আমার এখন আমি এত ভালো ফিল করি। কারণ এক ডায়াবেটিস প্রত্যেকটা অর্গানকে শেষ করে দিচ্ছে। আপনার কিডনি বলেন, লিভার বলেন, ব্রেন বলেন, আপনার সেক্সুয়াল পাওয়ার বলেন, সব শেষ করে দিচ্ছে। এবং জীবন শেষে তারা মাল্টিপল রোগ, মাল্টিপল সার্জারি, হাসপাতাল, যদি একটু টাকা পয়সা থাকে সিঙ্গাপুর, ব্যাংকক দৌড়াই, সব শেষ করে ফেলে। ইন্টারেস্টিংলি সুস্থ হওয়াটা কিন্তু এত জটিল কিছু না, খুব সহজ কিছু কাজ। সমস্যা হচ্ছে কোন সমস্যা আমাদেরকে ভাই বলাই হয়নি যে এটা হেলথের কি জিনিস। বলাই হয়েছে যে চর্বি খাবার খাইও না, লবণ খাইও না, হ্যাঁ, বলা হয়েছে যে আমাদের মানে খাবার বারবার খাও, ওষুধ খাও। আমাদেরকে বলাই হয়েছে যে যে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট খেয়ে ফেলো। আমাদেরকে বলাই হয়েছে যে যে শরীর তুমি কি খাবো তোমার শরীর জানে না। সিরিয়াসলি আমি কি খাবো তার উপর ডিপেন্ড করে আমাদের শরীরের কোষগুলো কেমন হবে, কারণ কোষ তৈরি হয় হচ্ছে খাবার দিয়ে।
এমন প্রতি মুহূর্তে কোর্স চেঞ্জ হচ্ছে, তাই নতুন খাবার দেবো, নতুন কোর্স তৈরি হবে, ইদার হেলথি অর আনহেলথি, ডিপেন্ড অন আমি কেমন খাবার দিলাম, কেমন কাঁচামাল দিলাম। Okay. এনিওয়ে, ডায়াবেটিস প্রবলেম যেটা আসছে, ডায়াবেটিসটা হচ্ছে যে শরীরে অতিরিক্ত সুগার ফ্লো হচ্ছে ব্লাড স্ট্রিমে, ব্লাডে, এবং এই সুগার দরকার ছিল, সুগারটা এটিপি আকারে কনভার্ট হওয়ার কথা ছিল জি এনার্জিতে। জি আপনি দেখবেন ডায়াবেটিস পেশেন্টরা সময় উইক বলে, টায়ার্ড বলে, কারণ সুগারটা কনভার্ট না হয়ে ব্লাডে থেকে গেছে। দুটো সমস্যা হচ্ছে, একটা হচ্ছে শরীরে এনার্জি পাচ্ছে না, এটিপিতে কনভার্ট হচ্ছে না, আর একটা হচ্ছে সুগার ইটসেলফ ইনফ্লামেটরি, এবং ইনফ্লামেশনটা ফার্স্টে করে হার্টে। দেখবেন ডায়াবেটিস পেশেন্টরা কদিন পরে ব্লাড প্রেশার বাড়ে অথবা হার্টের রোগ হয়, ওকে কারণ আমাদের হার্টের মধ্যে আমাদের শরীরের 80% মাইটোকন্ড্রিয়া বাস করে। মাইটোকন্ড্রিয়া হচ্ছে এনার্জির আধার। তো মাইটোকন্ড্রিয়াগুলো ইম্প্যাক্টেড বেশি হয় ডায়াবেটিস পেশেন্টের, কারণ ওই সুগারটা হার্টকে এফেক্ট করে, তখন- মাইটোকন্ড্রিয়ার 80% হার্টে হার্টে থাকে। হার্ট যার ভালো তার স্ট্রেংথ ভালো, যার হার্ট উইক তার দেখবেন স্ট্রেংথ থাকে না। আর এখন এই মাইটোকন্ড্রিয়াগুলো ব্যাহত হয় সুগারের কারণে, তাদের কার্যক্রমে ব্যাহত হয়, শরীরটা খুব উইক হয়ে পড়ে। তো এনিওয়ে, তো সুগারটা যেহেতু শরীরে বেশি, আপনার গোল হবে সুগারি খাওয়াটা কম খাওয়া। যে খাবারটা আপনার সুগারে কনভার্ট হয়, সব শর্করা, সব সুগার কোনগুলো? সুগার হচ্ছে ডাইরেক্ট সুগার হচ্ছে আপনার ফ্রুটসগুলোর সুগার, সুক্রোজ, এটা একটা সুগারে কনভার্ট হয়। তারপরে মধু একটা সুগার, চিনি তো ডাইরেক্ট সুগার। তারপরে শর্করা যা আছে, ভাত, রুটি, ডাল, আলু, তারপরে যে ভুট্টা, তারপরে হচ্ছে যে দুধ, হ্যাঁ এইগুলো হচ্ছে শর্করা। ও দুধটাও দুধের শর্করা, দুধের মধ্যে ফ্যাটাস প্রোটিনও আছে, প্রোটিন ফ্যাট এবং ল্যাকটিক অ্যাসিড সুগারটাও আছে। ওকে তো এই যে খাবারগুলো সুগার কনভার্ট হয়, এগুলো আমাদেরকে অফ রাখতে হবে সার্টেন টাইম। হ্যাঁ রাখলে শরীর আবার তার সুগার মেটাবলিক সিস্টেমটা আবার রিঅ্যাক্টিভেট হয়। ওকে তখন আপনি 6 সপ্তাহ পরে যদি একটু সুগার খাওয়া শুরু করেন, একটু ভাতও খান, সুগারটা আর বাড়বে না। এটা হচ্ছে বেসিক ট্রিটমেন্ট। যাদের দীর্ঘদিন থেকে ডায়াবেটিস হয়ে আসছে, যে ডায়াবেটিস আজকে প্রায় 10 বছর বা 3-4 বছর, এর মধ্যে ব্লাড প্রেশার বাড়ছে, বা কিডনিতে কিছুটা আরো সমস্যা যেটা হয়, ডায়াবেটিস যদি 5 বছর, কিন্তু আরো 5 বছর আগে থেকে হয়তো তার ছিল, সেটা পাইনি, তোমার তো টেস্ট করে না, বাধ্য হয়ে টেস্ট করে দেখে ও সুগার উঠে আছে 30-এ বা 20-এ আছে না, তার তো সুগার আর বহু আগ থেকে তার ছিল, সে টের পাইনি। জি তো তাদের ক্ষেত্রে আবার ন্যাচারাল সাপ্লিমেন্ট লাগে। কিরকম ভাইয়া? সাপ্লিমেন্ট হচ্ছে যে যেই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টগুলো সুগার কনভার্সনে হেল্প করবে, সুগারের মেটাবলিজম হেল্প করবে, ওগুলো দিয়েই তৈরি করা হয় ন্যাচারাল সুগার ব্যালেন্সার। আমি আমেরিকাতে আমি নিজে বানিয়েছি, আমি আমেরিকাতে লোকাল আমেরিকান প্ল্যান্টে বানিয়েছি, একদম পিওর ফরম্যাটে। একটু যদি এক্সাম্পল দিতে, মানে একটু নামই সুগার ব্যালেন্সার। তাই না? ধরেন একটা ম্যাগনেসিয়াম, হ্যাঁ। ধরেন একটা বারবারিন, একটা আর্বস, ম্যাগনেসিয়াম একটা মিনারেল, এরকম কম্বিনেশন অফ কিছু নিউট্রিশনাল কম্পোনেন্ট এগুলাকে সুগারকে কনভার্ট করতে সাহায্য করে। ওকে এই জন্য যদি দীর্ঘদিন ডায়াবেটিস হয়, এটা আপনার খাওয়া লাগবে, তখন সুগারটা এটা কি মেডিসিন ফরম্যাট? মেডিসিন ফর্মেটে। ওকে, এগুলো কি অ্যাভেলেবল আমাদের এখানে? আমাদের এখানে অ্যাভেলেবল মোটামুটি। আমি তো অনলাইনে সবগুলা দিয়ে রাখছি মানুষকে বোঝার জন্য, পাওয়ার জন্য। তো এরপরে ডায়াবেটিস হলে আপনার ফাস্টিং করতে হবে, বডি তার টক্সিন ক্লিন করে, যে টক্সিনের কারণে সেলে সুগারটা পৌঁছতেছে না। হ্যাঁ, আপনি টক্সিন ক্লিন করে ফেলেন, তো সুগারটা আবার সেলে যাবে এটিপি আকারে, আবার এনার্জি পাবে, সুগার মেটাবলিজমটা বাড়বে আরো। এসে ওকে। তো এক্সারসাইজ গুরুত্বপূর্ণ, ফাস্টিং গুরুত্বপূর্ণ, তারপর হচ্ছে ভালো ঘুম, মেন্টাল হেলথ, হ্যাপিনেস, ফরগিভনেস, যেটা আগে বলেছি তা আছেই। মেইনলি হচ্ছে সুগারটাকে একটা টাইম করা। তাহলে খাবেটা কি? প্রচুর শাকসবজি খাবে, ওকে, ডাল এবং আলু ছাড়া, আর মাছ, মাংস, ডিম সবই খাবে, কিন্তু পিওর ফরম্যাটে। অ্যান্ড মাছ, মাংস, ডিম খেতে কোনো সমস্যা নেই, কিন্তু শর্করা খুব সামান্য, কিন্তু শর্করা বেশি হচ্ছে আপনার ভাত, ডাল, আলু, দুধ, ফল এবং হচ্ছে ভুট্টার মধ্যে। ওকে। তো বাকি যেগুলো আছে এগুলোর মধ্যে শর্করা কম, তাহলে এগুলো খেলে সুগারটা আর বাড়বে না। যে এবং 6 সপ্তাহ পর দেখবেন আপনি আবার একটু ভাত খেলে সুগারটা বাড়তেছে না। মাত্র 1.5 মাস? হ্যাঁ, 1.5 মাস। আমি এটাই বলি আমি এক আমেরিকান আমার নেইবার পেশেন্ট, সে আমার কাছে আসছে, সে বলে কি, দেখো আমার পার্কিনসন্স, আমার প্রায় দীর্ঘ 35-40 ইয়ার্স ডায়াবেটিস এবং 3টা ব্লাড প্রেশার মেডিসিন নেই, আমার কি সম্ভব ভালো হওয়া? তো উনি খুব ডিটারমাইন্ড, বলে কি আমি পার্কিনসনের ব্যথাটা পারতেছি না। আমার কাছে আসলো, তাকে আমি সব দিলাম। 3 দিন পর আসা কি বলে জানেন? বলে কি, ইউর মেথড ইজ রাইট। দেখো আজকে ইনসুলিন ছাড়া আমি ভালো আছি,
অথবা আমি 3 বার ইনসুলিন নেওয়া লাগে তো আমার 60 ইউনিট মানে ভেরি হাই ডোজ ইনসুলিন নেওয়া লাগতো তার। ওকে, সে বলতো আমি আজকে ইনসুলিন নেই, তোমার ডায়েটটা ফলো করেছি, দেখো আমি পুরো ভালো আছি। তো মানে এই জায়গা থেকে সম্ভব। আমার বাবা যখন আমেরিকাতে প্রথম যায় 2010 সালে, বাবা 60টা মেডিসিন নিত, বাবা 26টা মেডিসিন নিত ডেলি। ব্লাড সুগার হাই, প্রস্টেট মানে প্রস্রাব পরিচয় বেড়ে, বাবা ব্লাড প্রেশার কোনোভাবে কন্ট্রোল আনতে পারতেছিলাম না। আমার এই বাবা আজকে 95 ইয়ার্স ওল্ড, কোনো ওষুধ ছাড়া। মাশাআল্লাহ। I can show you his face. He's so মানে he's like angel. আমি বলছি আসছি ওদিন, আসলে বাবা কেমন আছেন? বলে খুব ভালো আছি। বললাম ওর কোনো সমস্যা নেই আমার শরীরে। সুবহানাল্লাহ। একটা মানুষ এই বয়সে এসে, আমি দুটো এক্সাম্পল দিলাম, আমার নেইবার এবং আমার বাবা, ডায়াবেটিস এই পর্যায়ে এসেও, যেখানে অনেকগুলো রোগ অলরেডি হয়ে গেছে, প্রোস্টেট, এদিকে আপনার ব্লাড প্রেশার, কোলেস্টেরল, সব হওয়ার পরেও যদি আপনি প্রপার নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, ডায়েটিক করেন, এক্সারসাইজ করান, ফাস্টিং করান, এগুলো প্রতিটা বিশ্ববিদ্যালয়ের ভিডিও আছে, দেখতে পারে যে কেউ, আপনি সুস্থ হওয়া সম্ভব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো রোগ দেন নাই যার শেফা আগে দেন নাই। আল্লাহ শেফা আগে পাঠায়, রোগ পরে পাঠাইছে। দেখছেন, আমরা তো বুঝি না যে আল্লাহর যে রহমানুর রহিম, আমরা ভুলে গেছি এটা। আমরা ভুল করছি, আমরা আবার এখানে বের হওয়ার পথটা আমরা দেখতেছি না। আল্লাহ তাআলা কিন্তু মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহকে জিজ্ঞেস করছিল, ইয়া আল্লাহ, রোগ কোত্থেকে আসে? ওকে, বলছে রোগ আসে, রোগ আমি দেই। রোগ কি ভালো হয়? বলে ইয়েস, রোগ আমি দেই এবং রোগ আমি ভালো করি, একটা রোগ ছাড়া, মৃত্যু। বৃদ্ধ বয়স। তার মানে বৃদ্ধ বয়সে মানুষ একটু টায়ার্ড হবে, একটু ফ্যাটিক হবে, একটু টুকটাক থাকবে। বৃদ্ধ বয়স আছে না মানুষ, ওটা একটু হবে, এটা স্বাভাবিক। এই জন্য তো বৃদ্ধদের ক্ষেত্রে টেক কেয়ার করতে বলা হয়েছে, কারণ এটাই অবভিয়াস। ইয়াংদের টেক কেয়ার, এখন তো ইয়াংরা অসুস্থ, আমরা এটা উল্টা তো স্বাভাবিক না আসলে। ভাইয়া, বাংলাদেশে প্রচুর এখন কিডনি পেশেন্ট দেখা যাচ্ছে, এখন অহরহ। সো তাদের জন্য সলিউশনটা কি, কিভাবে তারা বাঁচতে পারে? সলিউশন লাগবে, কিন্তু দেখুন যদি না সলিউশন না আনি আমরা, এখন থেকে 5 বছর আগে 2 কোটি কিডনি রোগী, এখন 3 কোটি হয়েছে 5 বছরে। যদি আমরা এটা মানে কন্ট্রোল না করি, আমাদের সরকারের দ্বারা সম্ভব না এই বিশাল হেলথ কেয়ারের বার্ডেনকে অ্যাফোর্ড করা। তো মানে ট্রুলি প্রতিটা মানুষই কিডনি রোগী হচ্ছে, কিডনি পেশেন্ট হয়ে যাচ্ছে। যার হাই ব্লাড প্রেশার, সে ভাস্কুলার ড্যামেজ হলে কিডনি রোগী হচ্ছে। ওকে, যার হাই ডায়াবেটিস, হিউজ ইনফ্লামেশন, কিডনি রোগী হচ্ছে। যার শরীরে ইমিউন সিস্টেম খুবই উইক, অলওয়াজ সারেন তার কিডনি ড্যামেজ, কারণ তার ইনফেকশন থেকে কিডনি নষ্ট হচ্ছে। মূলত এই 3টা কারণ থেকে কিডনি নষ্ট হয়। ব্লাড প্রেশার, ডায়াবেটিস, ইমিউন ডিসফাংশন তো আমাদের সব মানুষেরই হচ্ছে আজকে, তাই সবাই কিডনি রোগী হতে হবে। তো এখান থেকে বাচ্চার উপায় হলো একটু আগে স্টেপ নেওয়া লাগবে। ওকে, কিডনি রোগ হয়ে গেলে যে স্টেজ 3 পর্যন্ত যায়, আমার নিউ ইয়র্কে যে পেশেন্ট যারা আছে আপনারা দেখেছেন অনেক এক্সাম্পল, তারা পুরো ভালো হয়ে যায়। স্টেজ 4 গেলে টাফ, স্টেজ 5 থেকে খুব রেয়ারলি ভালো হয়। এখন এখানে সমাধানটা কি? সমাধান হচ্ছে আপনারা আগে থেকে চিন্তা করবেন যে আমি ব্লাড প্রেশার এটা ন্যাচারালি ফিক্স করি। জি, আমার কয়েকশো ভিডিও আছে। আমার ডায়াবেটিস এটা আমরা এখন ঠিক করে ফেলি, ডায়াবেটিস নিয়ে আমার 1000 খানিক ভিডিও আছে, আমার হাজারো পেশেন্ট সুস্থ হয়েছে। জি, ডায়াবেটিসটা ভালো করে ফেলি, তাহলে কিডনি রোগটা আর হবে না। আমার ইমিউন সিস্টেম উইক, আমরা কেন ঘরে বসে আছি, সানলাইটে যাই, ব্যায়াম করি, হেলদি ফ্যাটটা খাই, শাকসবজি খাওয়ার অভ্যাস করি, ইমিউন সিস্টেম ভালো থাকবে। তো আমরা যেন আমাদেরকে শেষ না করে ফেলি। যদি কিডনি রোগ হয়ে যায় সেক্ষেত্রে অনেকগুলো মেডিসিন আছে, যেমন আন্ডারলাইং যে পারিপার্শ্বিক রোগ ঠিক করতে আগে। কিডনি কিন্তু কোনো রোগ হয় না, কিডনিটা হচ্ছে ধরেন আপনার ঘরের ছাকনি, ওই ছাকনিটা বড় একটা ছাকনি আছে না, হ্যাঁ, সমস্ত ময়লা ঝয়লা যা আছে সব আপনার রোগে ওই ছাকনি নষ্ট করবে। ছাকনি কোনো রোগ কোনো আপনি সব মেশিন থেকে ময়লাগুলো গিয়ে ওই ফিল্টারে গিয়ে নষ্ট করবে। কিডনি কোনো ওরকম কোনো অর্গান না যে আপনার মানে ডেলি কোনো ফাংশনিং অর্গান না, ডেলি ফাংশনিং করছে, বাট মানে হচ্ছে যে শরীরের প্রত্যেকটা অর্গানের ওয়েস্টই কিডনিকে এটাকে ফিল্টার করে ক্লিন করতে হয়। আপনার কত লেস মেটাবলিক ওয়েস্ট থাকবে তার উপর ডিপেন্ড করছে কিডনি কতটুকু ভালো থাকবে। তার মানে আপনার অন্য সমস্যাগুলো ভালো করতে হবে, তখন কিডনি রোগটা ভালো হবে। হ্যাঁ,
আর একটু মানে একটু যেমন হ্যাঁ। আপনার কিডনি বললাম, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, এগুলো ভালো হওয়া লাগবে। হুম। আর কিডনি হয়ে গেলে তখন আপনাকে ওই যে মেডিটেশন করতে হবে, আপনাকে যেসব খাবার কিডনি ক্ষতি করে এগুলো কমাতে হবে, অ্যানিমেল প্রোটিন কমাতে হবে। ওকে, অ্যান্ড কিডনির আবার ব্লাড টেস্টের টাইপ আছে, ওটার উপর ডিপেন্ড করে ডায়েটটা আবার চেঞ্জ হয়। এটা একদম ডাইরেক্ট বলা কঠিন, ওকে, ওই টেস্টের উপর ডিপেন্ড করে ডায়েটটা চেঞ্জ হয়। স্টেম সেল থেরাপি ইজ এ হিউজ মিরাকল ফর কিডনি পেশেন্ট। আমার যারা নিউ ইয়র্কে যারা আপনারা দেখেছেন ভালো হয়েছে স্টেজ 3 বা 4 থেকে, সবাই মাল্টিপল স্টেম সেল নিয়েছে। ওই স্টেম সেল এসে ওই কিডনি সেলকে গ্রো করেছে, বাকি সবই করেছে। বাকি সব ট্রিটমেন্ট নেওয়ার পরে স্টেম সেল নেওয়া লাগে। আপনার সেল কিডনি মানে কিডনি ড্যামেজ হয়ে যাওয়া, হ্যাঁ। সেল কাজ করে না, আর ওই কোষগুলোকে আবার রিগ্রো করতে হয়। ভাইয়া আরেকটা কমন প্রবলেম আমাদের বাংলাদেশে হুম। একদম ছড়ায় আছে, সেটা হচ্ছে একদম। ভাইয়া গ্যাস্ট্রিক বলেন, আলসার বলেন। যে এই যে গ্যাস্ট্রিক আলসার, এটা কতটা ভয়াবহ, নাকি এটা খুব একটা কেয়ার করার দরকার নাই? আর যদি এটা খারাপ হয়ে থাকে তাহলে এটা থেকে বাঁচবো কিভাবে ভাইয়া? স্যাডলি আমি বাংলাদেশে স্পেসিফিকলি এমন কোনো পেশেন্ট দেখি না যে আসছে অন্য রোগের জন্য বলে নাই যে আমার গ্যাস্ট্রিক নাই, এটা বলে না কেউ। ইভেন ইয়াং পোলাপাইন খাবার খেতে পারে না, কি গ্যাস্ট্রিক, খাওয়ার বমি ভাব ফিল করে বা পেটে ব্যথা, এগুলো লেগেই আছে। তো এখান থেকে বাঁচার জন্য আমাদেরকে আমাদের খাবারটা ঠিক করে ফেলতে হবে আগে। ওকে। আর টেম্পোরারি হচ্ছে যে আমাদের কি হয়, এখানে অ্যাসিড কমে যায়, আমরা ভাবি অ্যাসিড বেড়ে গেছে, হ্যাঁ, অ্যাসিড হলো কমে যায়। গ্যাস আসা মানে অ্যাসিড বেড়ে যাওয়া না, অ্যাসিড কমে যাওয়ার কারণেই গ্যাসটা বেরিয়ে আসছে। কথাটা অনেক লম্বা, আমার সব ভিডিওতে আছে এগুলো, আমরা ওদিকে যাবো না, অনেক লম্বা কথা তো। তো আপনার গোল হচ্ছে যেহেতু অ্যাসিড কমে গেছে, হজম হচ্ছে না, তখন গ্যাসটা বেরিয়ে আসতেছে। এটা কমানোর জন্য আপনাকে একটু অ্যাপল সাইডার ভিনেগার যে অ্যাসিডটা আছে না, এটা একটা অ্যাসিটিক অ্যাসিড, এটা আপনি খাবার আগে পানি দিয়ে খাবেন। তাহলে খেলে হবে কি, অ্যাসিড লেভেল একটু ভালো হবে, খাবারটা ভালো হজম হবে। একদম সহজ কাজ। ভাইয়া আম রিয়েলি সরি যে এখানে দেখেন গ্যাস বাড়ছে, তাহলে অ্যান্টি অ্যাসিড খাও, মানে অ্যান্টাসিড খাও, যে অ্যাসিড এখন কমবে, আমার গ্যাসটা ঠিক হবে। তার মানে আমাদের মাথায় এটাই তো ঢুকে আছে, অ্যাসিড বেড়ে গেছে, অ্যাসিড কমাইতে হবে, তাহলে আমি সুস্থ হব। আপনি এটা কি বলতেছেন যে উল্টা আপনি অ্যাসিড যদি খেতে? অ্যান্টাসিড খান, হ্যাঁ, তাহলে এই যে অ্যাসিডটা বেরিয়ে আসছে, গ্যাসটা, এটা একটা অ্যাসিডিক গ্যাস, এটাও অ্যাসিডিক গ্যাস, এই অ্যাসিড আপনি নিউট্রালাইজ করলেন। হ্যাঁ, কিন্তু ভুলটা যেটা করলেন, এই অ্যাসিড খাওয়ার কারণে পেটের যে অ্যাসিড লেভেল দরকার ছিল এটা আরো কমিয়ে দিলেন। এই জন্য আপনি যে আজকে অ্যাসিড খান, কালকে আপনার খাওয়া লাগবে, পরশু আর খাওয়া লাগবে, এরপর আর বাড়বেও, এরপর আলসার তৈরি হবে, গ্যাস্ট্রিক জীবনে ভালো হবে, আর জীবনে আর ভালো হবে না। কেন আপনার যে কারণে গ্যাস্ট্রিকটা হয়েছে, হজমটা কমে গেছে, আপনি হজম কমানোর জন্য আরও পথ তৈরি করছেন। কারণ হজম করে তো অ্যাসিডিক এনভায়রনমেন্টে, আপনি অ্যান্টাসিড খেয়ে অ্যাসিডটা আরও কমা দিয়েছেন, তাহলে আপনার এর প্রতিক্রিয়া আপনার আলসার হতেই হবে, কোনো উপায় নেই। এখন আপনি যদি অ্যাপল সাইডার ভিনেগারটা খান খাবার আগে দিয়ে, লেবুর মধ্যে ফর্মিক অ্যাসিড, এটা একটা অ্যাসিড, আদা বেশ ভালো এনজাইম, এটার মধ্যে আছে জিঞ্জারলটা বেশ পাওয়ারফুল এনজাইম, খাবারটাকে হজমে সাহায্য করে। তো জিঞ্জারল বা 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 মানে লেবু, অ্যাপল সাইডার এগুলো খাবার আগে খেলে খাবারটা ভালো হজম হবে। ওকে, এবং যদি গ্যাস যদি উঠে যায়, সেক্ষেত্রে যাদের গ্যাস খুব উঠে তারা বেকিং সোডা, যেটা বলছিলেন যে একটু পানি দিয়ে খেয়ে ফেলবে, তাহলে অ্যাসিডটা চলে যাবে। এটা অ্যান্টাসিডের মতো ক্ষতি করবে না, ওকে, টেম্পোরারি, সারা জীবন বেকিং সোডা খাওয়া যাবে না, টেম্পোরারি আপনি ওই পানি দিয়ে খেয়ে ফেলবেন, তাহলে গ্যাসটা চলে যাবে। হ্যাঁ। তো লং রান সলিউশন হচ্ছে আপনার নার্ভাস সিস্টেমকে ভালো রাখা, এক্সারসাইজ। নার্ভাস সিস্টেম, ব্রেন বলবে, নার্ভাস সিস্টেম বলবে আপনাকে যে খাবারটা মানে কতটুকু হজম হওয়া উচিত বা উচিত না, মানে আপনার হজম নয় কন্ট্রোল করে নার্ভাস সিস্টেম। এই জন্য এক্সারসাইজ, ঘুম, মানসিক প্রশান্তি দরকার আছে, প্লাস অ্যাসিডটা একটু বাড়াতে হবে, প্লাস রাইট খাবার চুজ করতে হবে, খাওয়ার আগে একটু সালাদ, ভেজিটেবল খেতে হবে। এই পুরো প্রসেসটা ফলো করলে গ্যাস্ট্রিক থেকে মুক্তি পাওয়া সম্ভব। ভাই আমি আমার আসলে কি বলে, কি জানি বলে, আলসার, হ্যাঁ, ওকে। ভাই আমার একটা সময় আলসারের সমস্যা, তাও সেকেন্ড স্টেজ, আবার ফ্যাটি অ্যাসিড, এরকম অনেক প্রবলেমে আমি একজন ডাক্তারের শরণাপন্ন হই, এবং ভাগ্যক্রমে তিনি ছিলেন ইউকের একজন প্র্যাকটিশনার। তার বাবা মার জন্য তিনি ওই ইউকের লাইফেরটা ছেড়ে উনি দেশে চলে আসছেন। সো উনি আমাকে অবাক করে বলতেছেন যে ইউকের লাইফে উনি কখনো এই রোগী দেখে নাই। বাংলাদেশে যে আমরা যে এই রোগীগুলো আসি, মানে উনি ইউকের লাইফের যে শহর বা যেখানে পেটের অসুখ নিয়ে বলে কেউ এইভাবে আসতো না, বলে যে হ্যাঁ এইভাবে আসতো না, যে ভাই
তেলই খাইতে হবে, এত মশলা খাইতে হবে, এই করতে হবে সেই করতে হবে, কিন্তু আপনি আমাকে সুস্থ করে দেন। সো আই টোটালি আন্ডারস্ট্যান্ড ভাইয়া যে আপনি খাবার নিয়ে কথা বলতেছেন, কিন্তু আজকে অনেকক্ষণ ধরে ভাইয়া সময় দিলেন, তো লাস্ট একটা জিনিস ভাইয়া না জিজ্ঞাসা করলেই না, সেটা হচ্ছে তাহলে কি ভাইয়া আমরা কোনো একটা অসুখে পড়ে গেলাম, সেই অসুখ থেকে বাঁচার জন্য আমরা যে মেডিসিনটা খাচ্ছি, এই মেডিসিনটা কি আসলে আমাদের অসুখটা সারাচ্ছে না? টেম্পোরারিলি আপনার প্রশমিত করছে, সাপ্রেস করছে। যেমন ডায়াবেটিস হলো, আপনি ওষুধগুলা খাচ্ছেন, তো সুগারটা টেম্পোরারি আপনার ব্যালেন্সে থাকছে। আপনার কদিন পরে কিন্তু ওষুধটা আর বাড়াতে হয়। মানে আপনি যখন আগুন চাপা ধরছেন একটা ব্ল্যাঙ্কেট দিয়ে, কালকে এরপর আগুন তো বাড়তেছে, কিন্তু ব্ল্যাঙ্কেট 2টা লাগবে, ব্ল্যাঙ্কেট 3টা লাগবে আগুন চাপানোর জন্য। যে কোনো রোগী তাই। আপনি আজকে ধরেন ব্লাড প্রেশার একটা খেলেন, লিসিনোপ্রিল দিয়ে শুরু করি আমরা, এরপরে মেট্রোপোলল, এরপরে অ্যাড হতে থাকবে। ওই যে আপনি রোগটাকে চাপা দিচ্ছেন ওষুধ দিয়ে, টেম্পোরারি মানে দেখাচ্ছেন। অনেক পেশেন্ট বলে, ডক্টর আমার তো ব্লাড সুগার নর্মাল। কি নর্মাল? কেমনি নর্মাল হলো? বলে কি ওষুধ খাচ্ছে 3টা, কালকে 4টা হবে, এরপর ইনসুলিন নিবে। সো এই ওষুধ খাওয়ার দরকার আছে। আমি অনেক পেশেন্ট আমার কাছে আসে, মানে কি দেখেন ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছি, আপনার কাছে আসছে, আপনার চিকিৎসা নিব। বললাম না, ওষুধ খাই, কালকে আবার আসেন। আপনি যে অতিরিক্ত সুগার যে ক্ষতি করছে, টেম্পোরারি মেডিসিন অত ক্ষতি করবে না। মেডিসিন টেম্পোরারি নেওয়া লাগবে রোগটাকে অন্য করার জন্য, কিন্তু আপনি ইন্টারনাল হিলিং হওয়ার জন্য ইউ নিড টু ফলো ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচ, যেটা আমরা প্র্যাকটিস করি, যে রোগটা কোত্থেকে আসে, কোন রোগ কী কারণে হয়। আমার তো প্রায় 10টার মতো বই লেখা, 8টা বই পাবলিশ করেছি আমি। আমার যে 7ম বই, যে দেখবেন আপনারা, যে রোড টু কিউর, মানে সুস্থতার মূল মন্ত্র, আমি একদম ডে টু বেস দেখে দিয়েছি যে একটা মানুষের সকালে কী করবে, বিকালে কী করবে, কোন বয়সী মানুষ কী খাবে, কোন রোগ হলে কী খাবে, কীভাবে চলবে, মেডিসিন কী হওয়া উচিত। আমি প্রত্যেকটা রোগের জন্য একদম আমেরিকাতে ফুললি FDA অ্যাপ্রুভড এবং ISO NSF GMP ফুল অ্যাপ্রুভ ল্যাবে কমপ্লিট মনিটাইজেশনের মাধ্যমে ওয়ার্ল্ডের নাম্বার 1 সাপ্লিমেন্ট বানাচ্ছি আমি। আমার এই ন্যাচারাল মেডিসিনগুলো ওয়ার্ল্ডে 2বার বেস্ট সাপ্লিমেন্ট হিসেবে আমি অ্যাওয়ার্ড পেয়েছি। এই যে আপনারা দেখছেন আজকে হাজার মানুষের ডায়াবেটিস থেকে ভালো হওয়া, হাজার পেশেন্টের ব্লাড প্রেশার বা লিভার রোগ থেকে ভালো হওয়া, এগুলো ওই রাইট সাপ্লিমেন্ট যখন দরকার। সাপ্লিমেন্ট সব লাগবে তা না। যখন রোগটা এমন পর্যায়ে যায়, শুধু ডায়েটে লাইফস্টাইল ভালো হয় না, আপনাকে সাপ্লিমেন্টের মাধ্যমে ওই নিউট্রিশনাল যে ডিসফাংশনাল আপনার রিকভারি করতে হবে। কারণ আপনি চাইলেও 10 কেজি পালং শাক খেতে পারবেন না, কিন্তু একটা ফোলেট আপনার 10 কেজি পালং শাকের ওই ফোলেটটা আপনি এক্সট্রাক্ট করে পিল আকারে পেয়ে যাচ্ছেন। তো এই জন্য সাপ্লিমেন্টের প্রয়োজন আছে। কিন্তু যেটা হয়েছে আমাদের বাংলাদেশে সবগুলো, বিশ্বাস করে, সাপ্লিমেন্ট সবগুলো ফেক। হ্যাঁ, পুরো আপনি যে গুলশানে কোনো একটা সাপ্লিমেন্ট যান, 100% ফেক, নট লাইক 1% ভালো তা না। মানে কি হচ্ছে আবার বলেন? বাংলাদেশে সাপ্লিমেন্ট কোম্পানি যেগুলো আসছে তার 100% ফেক। কিভাবে সম্ভব এটা? কিভাবে? যেহেতু আমেরিকান গভর্নমেন্ট এই সাপ্লিমেন্ট ইন্ডাস্ট্রি কন্ট্রোল করে না, যে তারা আমেরিকার তৈরি না, এগুলো যেটা করে, আপনি দেখবেন alibaba.com দেখবেন যে ভিটামিন ডি 30 সেন্টস 50 সেন্টস, ঢাকা গুলশানের দাম এটা কত? অত $3 $4 বিক্রি করতেছে। তাহলে তারা তো 6 গুণ 10 গুণ বেশি লাভ করছে অলরেডি। কিন্তু এটা চায়না থেকে আসা একটা, ইটস নো রেগুলেশন, নো স্পেকট্রাম টেস্ট করে আনা হয়নি, এবং এটা এই চাইনিজ প্রোডাক্টগুলো ওষুধ আকারে আমাদের বাংলাদেশ সব জায়গায় আসছে, এবং বেশি অনেকগুলো ওষুধ আমেরিকা হয়ে লেভেল হয়ে আসে। কিন্তু আপনি যদি আমেরিকাতে নিজস্ব ওষুধ বানান, দেন ইউ হ্যাভ টু ফলো দ্য রেগুলেশন, ইউ হ্যাভ টু ফলো দ্য FDA অ্যাপ্রুভাল, ইউ হ্যাভ টু ফলো দ্য ISO NSF GMP অ্যাপ্রুভাল নিয়ে করতে হবে। হয়তো ভাবলেন যে এই যে আমাকে এক সাংবাদিক প্রশ্ন করছিল যে আপনার বাংলাদেশে আপনার মিশনটা কি, বাংলাদেশে আপনার মিশন কি, মিশন নিয়ে আসছেন? কোন ভাই, বাংলাদেশে আমি আসি নাই। বাংলাদেশের মানুষের নিড এবং ভালোবাসা এবং যে আকুতি, সেখান থেকে আমি এখানে এই কাজগুলোকে এখানে এক্সপান্ড করলাম। যেখানে দেখলাম পুরো সাপ্লিমেন্ট ওয়ার্ল্ডটাই ফেক, একটা সাপ্লিমেন্ট ভালো আমেরিকান লোকাল সাপ্লিমেন্ট লেখা আছে আমেরিকান FDA, আমাদেরগুলো FDA ল্যাবে তৈরি করা হচ্ছে, কিন্তু FDA আমরা লিখতে পারবো না, কিন্তু FDA এটাকে রোগের জন্য স্বীকৃতি দেয় নাই। আর বাংলাদেশে দেখবেন লেখা আছে FDA, ওষুধ সাপ্লিমেন্টের গায়ে লেখা আছে সাপ্লিমেন্ট, লেখা আছে FDA।
এফবিএর সময় না, এখানে এসে ধরার মতো সময় নেই এফবিএর। ইটস লাইক সো স্কেরি অ্যান্ড আনফর্চুনেট। আমরা এই যে এই ড্রামাগুলো দেখে তখন আমি আমেরিকাতে লোকাল প্ল্যান্টে বেস্ট সাপ্লিমেন্ট করার জন্য আমার পুরো টিম আমি হায়ার করেছি। যেহেতু আমার এক্সপার্টিস হচ্ছে ইউনো মেডিসিন, পিএইচডি করেছি না মেডিসিনাল কেমিস্ট্রি নিয়ে, পোস্ট ডক করেছি মেডিসিনে। আমি এখানে কাজ শুরু করি। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমার প্রায় 70টার মতো আমি ওষুধ বানিয়েছি এবং ফুললি রেগুলেটেড। এগুলো বাংলাদেশেও চেষ্টা করছি দেওয়ার জন্য যারা নিতে চায়। অনেক সময় দামটা ইকোনমিক কারণে বেশি হয়, বাট এ তো ইকোনমি তৈরি করা, চায়না থেকে আনা হয়নি। চায়না থেকে আনলে ঠিকই $5 হলে আমার দরকার লাভ হতো, কিন্তু আমেরিকাতে একটা জিনিসের দাম তো ওইরকমই, কিন্তু কম্পারেবলি আমি একদম মানে যেটুকু দাম সেটুকুতে আমি দিয়ে মানুষকে হেল্প করার চেষ্টা করছি। তো মেডিসিন সুস্থ করতে না পারলেও দরকার আছে, কিন্তু এর পাশাপাশি আপনাকে ন্যাচারাল সাপ্লিমেন্ট, ডায়েটারি মডিফিকেশন এবং লাইফস্টাইল কারেকশনের মাধ্যমে আপনাকে শরীর জীবনে ফিরে আসতে হবে, এবং এটাই আমি দেখিয়েছি, এটাই আমার পেশেন্টদের এক্সাম্পল আপনারা দেখেছেন। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। একটা খুবই কি বলবো মানে পাওয়ারফুল একটা মানে episode. এটাকে বলতে পারি যে এনলাইটেনিং, এটাকে বলতে পারি পাওয়ারফুল, এটাকে বলতে পারি ওপেনিং, এগুলি স্পিরিচুয়াল, আই ওপেনিং এন্ড অনেক কিছু জানতাম না অনেস্টলি বলতে। না, দোয়া চাই আল্লাহ যেন এটা আমার কাজগুলো সহজ করে দেয়। আমি আমিন। দর্শকরা যারা আছেন সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার কাজগুলোকে সহজ করে দেয়, মানুষের কাছে কথার জন্য পৌঁছাতে পারি। আমার লেখাগুলো, সেটাই। আমার বইগুলো, আমার প্রায় কয়েকশো আর্টিকেল লেখা আছে, এগুলো বাংলায় কনভার্ট করছি এগুলোকে। হ্যাঁ, আমরা চেষ্টা করবো আপনার কিছু বই এর লিংক আমাদের আপনাদের যেগুলো যেগুলো রিসোর্সেস ওয়েবসাইট সবই আছে, সবগুলো হ্যাঁ। অ্যামাজনে পাবলিশ করা আছে। হ্যাঁ, আমরা ওটার লিংক আমাদের দর্শকের জন্য Description-এ দিয়ে আমরা দেব। ইজিলি যেন খুঁজে পাই। Please. অলরাইট, ইনশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। প্লিজ আবার বারবার আসেন ভাইয়া। আর হচ্ছে আপনি যে দেখছেন, আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ এগুলো লেখেন। আর ভাই আপনি নিয়মিত ভিডিও দিচ্ছেনই, ওইখান থেকেও আমরা উপকৃত হই, এবং টু সেন্সও আমরা এগুলো নিয়ে আরো বেশি ডিসকাস করতে চাই, সো দ্যাট আপনি হেলদি থাকেন। আর আপনি হেলদি থাকাটা খুব খুব গুরুত্বপূর্ণ, বিকজ আপনি ভালো কিছু ইম্প্যাক্টফুল কাজ করতে পারবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং। কোনটা আছে? আচ্ছা, ঠিক আছে। সো থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে পরের এপিসোডে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।